বসে গিটার নিয়ে টুংটাং শব্দ করে গান গাইতে থাকে। এরকম স্বভাবের কারণে নিলয়কে সবাই এক নামে চিনে ফেলে। নিলয় বইটি পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে। হঠাৎ সে শুনতে পেল, এই বই পোকা, নীল শার্ট পরা মিস্টার নিলয়, এদিক শোনেন। নিলয় ধপ করে দাঁড়িয়ে যায়। বাম পাশে তাকিয়ে দেখে 4 জন মেয়ে আর 3টে ছেলে বসে আছে আর তাকে ডেকেছে। তাদের মধ্যে কোনো একজন মেয়ে। নিলয় গুটি গুটি পায়ে সেদিকে যায়। সেখানে যেতেই একটা মেয়ে বলে, ওই ছেলে, সমস্যা কি তোমার? আমাকে না দেখে চলে যাও রোজ। নিলয় বোকা দৃষ্টিতে মেয়েটি থেকে তাকালো, তারপর একটা হাসি দিয়ে চলে যেতে লাগলো। যখন সে পা বাড়ালো তখনই আরেকটা মেয়ে বলে, আরে আজব ছেলে তো মশাই, তুমি আমাদের না দেখে এভাবে চলে যাবে? জানো আমরা দিনে কটা করে ছেলেদের প্রপোজ পাই? দিনে কতগুলো ছেলে আমাদের দিকে হা হয়ে তাকিয়ে থাকে? কতগুলো ছেলে আমাদের পেছনে ঘোরে জানো তুমি? কটা ছেলে কেবল আমাদের সাথে কথা বলার জন্য সারাদিন পড়ে থাকে জানো তুমি? নীলয় আবারও মুচকি হাসলো। এবার মেয়েগুলো বেশ রাগী দৃষ্টিতে তাকালো নীলার দিকে। সবাই বেশ বিরক্ত, কিন্তু ওরা যা বলছে সবই সত্য। ভার্সিটির এরাই সবচাইতে বেশি সৌন্দর্যের অধিকারী। সব ছেলে মেয়ে এই কয়জনের কথা খুব শোনে, ক্লাস কম করে। এরা এখানে বসে আড্ডা দেয় আর গ্যাংিং করতে থাকে ছেলে মেয়েদেরকে। নীলয় সবার দিকে একবার তাকিয়ে বলল, এরকম শাকচুন্নির সাথে আমি কথা বলি না। কি? নীলয় একটু জোরে হেঁটে ওদের থেকে দূরে চলে আসে। বেশ খানিকটা দূরে এসে সে দেখে মেয়েগুলো তখনও তার দিকে তাকিয়ে আছে। মেয়েগুলো বেশ অবাক চোখে তাকায় নীলার দিকে। নীলয় সোজা যে কদম গাছের গোল চত্বরে বসে। সেখান থেকে ভার্সিটির ক্যাম্পাসে লাগানো কাঠগোলাপ ফুলগুলো দেখতে থাকে। কি সুন্দর এই কাঠগোলাপগুলো, সাদা হলুদ গোলাপি রং মিশ্রিত এই ফুল। আমার খুব ইচ্ছে করে কেন এর নাম কাঠগোলাপ হয়েছে। না না, দেশে তাকে নানানভাবে ডাকা হয়, কিন্তু বাংলাদেশে কত সহজভাবে ডাকে মানুষটাকে। নীলয় সেখান থেকে উঠে ক্লাসের দিকে এগোতে থাকে। হঠাৎ হুড়মুড় করে কে যেন সে নিলয়কে ধাক্কা দেয়। নিলয়ের সাথে ধাক্কা লেগে ছেলেটি পড়ে যায় মাটিতে। তখনই ছেলেটা বলে, ভাইয়া আমাকে বাঁচাও প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে। নিলয় সামনে তাকিয়ে দেখে 4 জন লোক এই ছেলেটাকে মারতে এসেছে। নিলয় মুচকি হাসলো। ততক্ষণে পড়ে থাকা ছেলেটি নীলার পেছনে এসে দাঁড়ায়। নীলয়ের হাসি দেখে 4 জন লোক বলে, ও কি কোনো গ্যাংস্টার নাকি যে তোকে আমাদের থেকে বাঁচাবে? আমি হলাম নাফিস, রফিক ভাইয়ের লোক। তুই যা এখান থেকে, আমরা কিন্তু রফিক ভাইয়ের গ্যাংয়ের লোক। চুপচাপ ওকে রেখে চলে যা। নিলয় আবারও মুচকি হাসলো। মুচকি হাসির পেছনে অবশ্যই এবার একটা পরিবর্তন কারণ আছে। কারণ হলো এই রফিক ভাই নিলয়কে বেশ ভালো করে চেনে। এখানে আসার আগে রফিক ভাইকে সে সব জানিয়েছে, কিন্তু রফিক ভাই এটা জানে না যে নিলয় কেন এখানে এসেছে। নিলয় কিছুই বলল না, কেবল ডান পকেটে থাকা নোকিয়া সি-অন মডেলের একটা ফোন। পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা এই আধুনিক যুগে এমন ফোন ব্যবহার করতে দেখে একটু অবাক হলো। নিলয় হাত রাখা ফোনটি কি যেন টাইপ করলো কিছু সময় ধরে। তারপর নাফিজের ফোন বেজে উঠল। নাফিজ ফোন ধরতেই বড় বড় চোখে নীলার দিকে কিছুক্ষণ তাকিয়ে ফোনটা কেটে দেয়। তারপর চোখ নামিয়ে বলে, আজকে রফিক ভাইয়ের জন্য বেঁচে গেল ছেলেটি, কিন্তু রফিক ভাই জানলো কেমনে ওকে মারতে এসেছি? যা শালা, তুই বেঁচে গেলি। নাফিজ চলে আসার আগে একবার নীলার দিকে তাকালো। নীলার গোল গোল ইনোসেন্ট চাউনি যেন অনেক কিছু বলে চলছে। যখন নাফিজ চলে আসবে তখনই নীলায় কড়া গলায় বলল, এই শোন, গ্যাং নিয়ে যে আসে সে গ্যাংস্টার, আর যে একা আসে সে হলো রকস্টার। কথাটি বলে নিলয় মুচকি হেসে চলে আসে তাদের থেকে। নাফিজের লোক হা হয়ে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ততক্ষণে বুঝে গিয়েছে তারা রফিক ভাই কিভাবে জানলো। আসলে নিলয় ফোন বের করে রফিক ভাইকে ছোট্ট একটা মেসেজ দিয়েছিল। সেখানে লেখা ছিল, তোমার লোক নাফিস আমার সামনে ঝামেলা করছে। নিলয়ের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটার নাম শোভন। সে দৌড়ে নিলয়ের পাশে যায়। নিলয় একবার তার দিকে তাকায়, তারপর আবার সামনের দিকে হাঁটতে লাগলো। ভাইয়া তুমি কি রক স্টার? শোভনের কথা শুনে নিলয় থমকে দাঁড়ালো। নিলয় একটু বড় চোখেই ওর দিকে তাকিয়ে থাকে। এমন প্রশ্ন সে কেন করবে? সাদাসিধে মানুষ নিলয়, তাকে দেখে কি রসকসটা মনে হয়? নাম কি তোমার? জি ভাইয়া, শুভম। আমি সেকেন্ড ইয়ারে পড়ি, আইন বিভাগ। তুমি আমার সিনিয়র দেখেই বোঝা যাচ্ছে। আমি নতুন এসেছি ভাইয়া। বললেন না তো তুমি কি রক স্টার?
নীলয় আবারও চুপ হয়ে যায়। বেশি কথা বলা লোক তার পছন্দ, কিন্তু নীলয় জানে যারা বেশি কথা বলে তারা অনেক ভালো মনের মানুষ হয়। নীলয় ওর দিকে তাকিয়ে বলল, আমাকে কি দেখে তোমার রকস্টার মনে হয়? তোমার চোখ, তোমার মুখের এক্সপ্রেশন, তোমার হাঁটা, তোমার চুল, তোমার অ্যাটিটিউড, কিছু একটা রহস্যের মধ্যে আটকে আছে। আর তুমি যখন বলেছিলে যে যে গ্যাং নিয়ে আসে সে হলো গ্যাংস্টার, আর যে কেবল একা আসে সে হলো রকস্টার, তাই ভাবলাম তুমি কোনো রকস্টার কিনা। নীলয় মুচকি হাসলো। এই হাসির মাঝে কোনো কারণ নেই, তবে এটা ভেবে সে হাসে যে ছেলেটা আসলেই আইনি ব্যাপারে ভালোই পারদর্শী, ঠিকই তাকে চিনে ফেলতে যাচ্ছে। নীলয় প্রসঙ্গটি পাল্টে প্রশ্ন করলো, আমি আবিদ, অনার্স 4th ইয়ারে, বাংলা বিভাগে। তো তোমাকে কেন ওরা মারছিল? আর বলো না ভাইয়া, সে এক লম্বা ঘটনা। এই বাসটির লিডার আছে না, ওই যে নিশি, ওর সাথে একটা মেয়ে থাকে, নাম রাহি। তাকে না আমার খুব ভালো লাগে। তাকে একদিন বলেছিলাম, আমায় দেখে রাত পূর্ণিমা আকাশ দেখো, তাহলে খুব কি ক্ষতি হবে? বাস তখন থেকে এই লোকেরা আমার পিছনে পড়ে আছে, কারণ এই মেয়েটা এই শহরে একজন প্রভাবশালী নেতার মেয়ে, তাই। নীলয় আর কিছু বল, হাঁটতে হাঁটতে শোভনের বিভাগের সামনে চলে আসে। যাও ক্লাসে, তোমার বিভাগ চলে এসেছে। তুমি খুব বুদ্ধিমান ভাইয়া, রকস্টার কিনা আমি জেনেই ছাড়বো। নীলয় বেস্ট অফ লাক বলে চলে আসে। নীলয় ভাবতে থাকে সে কি আসলে রকস্টার, তাকে দেখে কি মাস্তান মনে হয় কি জানি। ভার্সিটিতে ঢুকতেই নীলয় অনেকটা অবাক হয়ে চারদিকে দেখতে থাকে, কারণ ভার্সিটিতে আজ কয়েকটা গাড়ি পুলিশ এসেছে। নীলয়ের বুকটা ধক করে ওঠে। তবে কি তাকে এখানে কোনো মানুষ চিনে ফেলেছে? কিন্তু কিভাবে সম্ভব এটা? নীলয় যা করে তার তো কোনো সাক্ষী কিংবা প্রমাণ রাখে না। নীলয়ের সামনে যায়, হঠাৎ শোভন ও আরও দুটি ছেলে আসলো তার সামনে। ভাইয়া, বাসিটিতে না একটা খুন হয়েছে। খুন? কিসের খুন? ও যে কালকে আমাকে মারতে এসেছিল রফিক ভাইয়ের লোক নাফিস, তাকে কে যেন মেরে এই বাসিটির আইন বিভাগের সামনে ফেলে গেছে, তাই পুলিশ এসেছে। নীলা আর কিছু বলে না, কারণ কারণ নীলা জানে সে এমন করবে না। তবে কে হতে পারে যে নাফিসকে এভাবে মেরেছে? এই শহরের মধ্যে ওর মতো আরও কে আছে ভাবতে থাকে নীলয়। ভাই, তোমার সাথে পরিচয় করে দিই, এই হলো সামিউর আর এই হলো সায়াম, আমার নতুন বন্ধু। আর এই হলো আবির ভাইয়া, আমাকে যিনি কাল সেভ করেছিল। নীলয় ওদের দুজনের দিকে তাকালো। নীলয় খেয়াল করে শোভনের বাম হাতে একটা ব্যান্ডেজ করা, কিন্তু কাল তো এটা ছিল না। আচ্ছা ভাইয়া, তুমি তো কারোর সঙ্গে কথা বলো না, তাহলে আজ থেকে আমাদের তোমার সাথে রাখো না প্লিজ ভাইয়া, আমরা তো জুনিয়র। নীলয় কিছু বলে না, কেবল সামনে এগোতে থাকে। গাছতলায় বসে ভাবতে থাকে নাফিসকে কে মারতে পারে? রফিক ভাই, কিন্তু উনি তো মারার আগে আমাকে বলবে, কিছু বলবে। কিছু সময় নীরব হয়ে বসে থাকে আবির নামের নামধারী ছেলেটি। পাশে এসে শোভন, শামিউল আর সায়ান বসে। নীলয় কিছু বলে না, কেমন যেন ইনোসেন্ট এদের মুখগুলো। নীলয় কিছু বলতে যাবে, তখনই নিশি নামে মেয়েটা সামনে এসে দাঁড়ায়। এই যে মিস্টার, এত ভাব কেন তোমার? নীলার দিকে তাকিয়ে নিশি নামে মেয়েটি কথা বলে। নীলা একবার তাকিয়ে মাথাটা নিচু করে নেয়। পরিচিত ভার্সিটির আশেপাশে তাকায়ও। এখানে আসার উদ্দেশ্য কেবল একটা নয়, অনেকগুলো কারণ আছে। তবে মেইন কারণ একটা, আগন্তুক যাকে নীলা খুঁজে বেড়াচ্ছে। কি হলো, কানে সমস্যা? সমস্যা, আমাদের ভাইয়া মেয়েদের সাথে কথা বলে না, এখন জানতো। শোভন কথাটি বলে নীলয়কে টেনে নিয়ে চলে আসে সেখান থেকে। নিশি বোকার মতো তাকিয়ে থাকে সেদিকে। কি রে, কি বুঝলি? ছেলেটার সাথে প্রেম করব। হবে না রে। দেখা যাক। ওরাও চলে যায়। নীলয় ভার্সিটি থেকে বের হয়ে আসে। লোক চোখের আড়ালে নীলয়ের থাকা জায়গায় চলে আসে। সময়গুলো কেমন যেন থমকে গেছে। সমাপ্ত থেকে আবার যেন সূচনা হয়েছে। বদ্ধ অন্ধকার, চারদিকে ঝিঝি পোকার বিকট শব্দ। বিদকুটে চারদিকে। নীলয় মাটিতে বসে আছে, চোখ দিয়ে অজস্র বিরামহীন পানি বেয়ে পড়ছে। পাশে দাঁড়িয়ে আছে মাসুম, সিয়াম আর রাফাত। তারা তিনজনও একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নীলয়ের ডান হাতে থাকা কালো রঙের পিস্তল থেকে এখনও সদ্য বের হওয়া বুলেটের গন্ধ পাওয়া যাচ্ছে বেশ। নীরবতার চারদিক ঝিঝি পোকাগুলো জট পাকিয়ে অন্তর্ভিস্ত কোলাহল বাঁধিয়ে আরও বিষাদ করে তুলেছে। নীলয় জোরে আত্মচিৎকার করে আকাশের দিকে মুখ তুলে, তারপর সামনে পড়ে থাকা লাশটার দিকে চক্ষু নজর দৃষ্টিতে তাকিয়ে বলে, আমার কি ভুল ছিল? কি করেছিলাম আমি?
তোকে ভালোবাসছিলাম বলে? কথাটা শেষ করে আবারও ঠাস ঠাস করে 2টা কুড়ি মৃত লাশের বড়িতে প্রবেশ করায়, তারপর উচ্চস্বরে হেসে দিয়ে বলে, আমার বন্ধু ছিলি না তুই? ভালোবাসতাম কাকে? এই রাকিবকে। আর তুই কিনা এমন করলি? পড়ে থাকা বডিটা নিলয়ের প্রিয় বন্ধু রাকিবের। রাকিবকে এখানে তুলে আনা হয়নি, বরং রাকিবকে এখানেই খুঁজে পেয়ে নিলয় মেরে দিয়েছে। নিলয় আবারও কান্না করছে, বিড়বিড় করে বলতে থাকে, কি দোষ ছিল? কেন এমন করলি? আমি তো ছেড়েই দিয়েছিলাম মাস্তানি। ভাইয়া চলো, অনেক রাত হয়েছে। নিলয়কে ধরে তোলা হয় 3 জন। নিলয় চুপ হয়ে হাঁটতে থাকে। দূরে দেখতে পায় একটা অবয়ব, সেই পরিচিত ছায়া, তবে এই মুখটা অচেনা নিলয়ের, সেই অগ্নস্তূপ যার জন্য নিলয় ভার্সিটিতে এসেছে। নীলাদ্রিকে খুঁজতে সে ভার্সিটিতে আবারও গিয়েছে, কারণ ভাইয়া রাকিবকে কেন মারলে? রাফাতের প্রশ্ন শুনে নিলয় থেমে যায়। গাড়ির দরজা খুলতে যাবে তখনই রাফাত প্রশ্ন করে। নিলয় রাফাতের দিকে তাকিয়ে চোখের পানি কয়েক ফোঁটা ফেলে দেয়, তারপর দরজা খুলে বাইরের দিকে মুখ করে বসে সিগারেট জ্বালায়। রাকিবের মৃত বডিটা দূর থেকে এখনও দেখা যাচ্ছে। নিলয় সেদিকে তাকিয়ে বলে, নিলয় বেঈমানদের কখনো বাঁচিয়ে রাখে না। নে দেখ। কিছু ফটোগ্রাফ নিলয় তার বড় কোটের পকেট থেকে বের করে ওদের 3 জনের কাছে দেয়। সবাই দেখতে থাকে রাকিব একটি মুখোশধারী মেয়ের সাথে কথা বলছে। নিলয় বলে, এই মেয়েটা নীলাদ্রি। রাকিব মেয়েটাকে চেনে। আশরাফ সাহেবও সব কিছু জানতো, কিন্তু তিনি চেয়েছিলেন আমি যেন সব কিছু খুঁজে বের করতে পারি। তিনি বেঁচে থাকলে হয়তো এর আগেই কাছের শত্রুদের মেরে ফেলতে পারতাম। নিলয় সিগারেট শেষ করে। ফোনটা তখন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে আফরিনের নাম্বার। নিলয় ফোন রিসিভ করে। ভাইয়া, কাজ হয়ে গেছে। হ্যাঁ। ওকে। আফরিনের কল কেটে দেয়। আফরিন নিলয় হয়ে কাজ করছিল। আফরিনকে যেদিন নিলয়ের লোকেরা তুলে এনেছিল সেদিনই জানতে পারে রাকিব নীলাদ্রিকে জানে, আর আফরিনের সাথে রাকিব ভালোবাসার গেম খেলেছিল। আফরিন পরে জানতে পেরে নিলয়কে সবটা বলে। নিলয় বহুবার রাকিবের কাছে নীলাদ্রির কাছে জানতে চেয়েছিল, কিন্তু সে বলেনি। রাকিবকে নিলয় মারত না যদি না সে নিলয়ের কাছে বেইমানি করত। নিলয়ের ফোনটা আবারও বেজে ওঠে। তাকিয়ে দেখে অচেনা একটি নাম্বার থেকে কল এসেছে। নিলয় রিসিভ করে। ওপাশ থেকে বলতে থাকে, কী দোষ করেছিল ও তোমার কাছে? কেন তুমি মেরেছিল তাকে? সে যদি অনেক বড় দোষ করে থাকে তাহলে আপনি অনেক বড় দোষী। মিস্টার নিলয়, তোমার সামনে তো রাকিবকে টোপ হিসেবে রেখেছিলাম, অস্ত্র নয়। মাইন্ড দিয়ে খেলো মিস্টার রাফিয়ান। কলটা কেটে দেয় নীলাদ্রি। নিলয়ের চোখে রাগের প্রতিচ্ছবি বেশ কড়াভাবেই ফুটে উঠেছে। নিলয় বিড়বিড় করে বলে, তবে কি সে চাচ্ছে আমি আমার কাছের লোকদের এক এক করে মেরে ফেলি? সে চায়টা কি? আমাকে ধ্বংস করতে চাইলে একবারে করুক, এভাবে খেলার কি দরকার? নিলয় ভার্সিটির গেটের কাছে আসতেই শোভন, সায়ান আর সামিউল সামনে এসে দাঁড়ায়। হাই আবির ভাইয়া, কেমন আছো? হ্যাঁ ভালো। নিলয় ভার্সিটির মধ্যে প্রবেশ করে। দূর থেকে নিশিকে দেখে সে দেখতে পায়। নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। নিলয় নিশির দিকে ভালোভাবে লক্ষ্য করে। কেমন যেন নিশিকে তার চেনা চেনা লাগছে। কোথায় সে এর আগে দেখেছে সে নিশিকে? বহুদিনের পরিচিত কেউ হবে। কেমন আছেন মিস্টার আবির? নিলয় কিছু বলে না। নিশির দিকে কিছু সময় তাকানোর পর সোজা হেঁটে চলে যেতে থাকে। নীল রঙের বাড়িটা আজ বেশ ফাঁকা লাগছে। চারদিকে যেন একদম আদিশূন্য ভরে গিয়েছে। লোলুপ দৃষ্টিতে নিলয় কিছুটা সময় বাড়ির আশেপাশে তাকায়। এই বাড়িতে অনেক দিন হলো সে আসে না। আসলেও মাত্র 1 রাতের জন্য সে আসে। সকাল হলেই চলে যায়। প্রিয় রুমটাতে যে বিছানার নিচে থাকা .52 ক্যালিভারের পিস্তলটি হাতে নেয়। নিজের কপালে লাগিয়ে বহুবার ট্রিগারে চাপ দিতে চেয়েও নিলয় কিন্তু পারেনি। কেন পারেনি? নিলয় তার উত্তর আজও মিলাতে পারেনি। বিছানায় সে ধপ করে বসে পড়ল। মাসুদ, রাফাত আর সিয়াম সোফাতে বসে নিলয়ের উদ্ভুত মন খারাপের অধনায় তাকিয়ে আছে। নিলয় কিছু একটা বলতে যাবে, তার আগেই মাসুম বলে, ভাইয়া তোমাকে আর এখানে আসতে দেবো না। তুমি এখানে আসলে কেমন যেন চুপচাপ হয়ে যাও। ভাইয়া, ভাবি যে এমন করবে কে জানতো। এসব বাদ, চলো পুরো শহরটাকে আগুনতরের মতো জ্বালিয়ে দিই, রাজত্ব করি, চলো। নিলয় কিছু বলে না। ওদের দিকে তাকাতেই ওদের পেছনে থাকা দেয়ালে নেহার সেই খরগোশছানা ধরে রাখার ছবিটা নিলয়ের চোখে পড়ল। চোখের পলকেই বাধাগ্রস্ত হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এখানে আসলে কেমন যেন হালকা লাগে। না লাগবে না। এখানে আসলে তুমি নেহা ভাবির কথা খুব করে মনে করো।
ওর সাথে কাটানোর সময়গুলো তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। প্লিজ আর আসবে না। যা হয়েছে সেটা না হয় বাদ দাও। মাসুমের কথা শুনে নিলয় হাসে। কাছের মানুষ বলতে মাসুম, রাফাত আর সিয়াম ছাড়া আর কেউ নেই। আর সামনে ঢাকা সিটি মেয়র নির্বাচন। সেখানে নিলয় মাসুমকে সিলেক্ট করে নির্বাচিত করতে। নিলয় কিছুক্ষণ পায়চারি করতে করতে থেমে যেয়ে বলে, ঢাকা ভার্সিটিতে কেউ আমাকে চিনতে পারেনি তো? না ভাইয়া, তোমার গেট আপ আলাদা একদম। ওখানে যাওয়ার কারণ জানিস তো? নীলাদ্রিকে খুঁজে বের করা। আমি জানি ও ইউনিভার্সিটিতে পড়ে, রাকিবের মাধ্যমে জেনেছিলাম। অবশ্য এই ব্যাপারটা নেহ আমাকে বলেছিল, যদি ওকে পেতে চাই তাহলে ভার্সিটিতে যেতে হবে। আর সেই কারণে আমি ওখানে যাচ্ছি, কিন্তু রফিক ভাইয়ের জন্য মনে হয় ঝামেলা বাঁধতে পারে। নিলয় কিছুক্ষণ থামলো। এই ঘরটাতে অনেকগুলো নেহার ছবি লাগানো আছে। সবগুলো এক এক করে দেখতে লাগলো। ওর হাসি মিশ্রিত ছবি, কি অবলা লাগছে তাকে। কিন্তু কে জানতো এই মিষ্টি হাসির পিছনে লুকিয়ে থাকবে এমন একজন। নিলয় মুচকি হাসলো। সবাই ওর হাসির দিকে তাকিয়ে আছে। কেননা সে ভাবছে, কেন সে এভাবে হাসছে কেউ তা জানার চেষ্টা করছে না। নিলয় কিছুক্ষণ তাকিয়ে থেকে ওদের দিকে মুখ করে বলতে লাগলো, তোদের কেউ কি নাফিসকে মেরেছে? কই না তো ভাইয়া, আমাদের গ্যাংয়ের মধ্যে একটু বেপরোয়া রৌদ্র। তোমার অপমান ও একদম সহ্য করতে পারে না, কিন্তু সেও বলছে নাপিসকে মারেনি। তাহলে কে আছে? কে হতে পারে নাফিসকে এভাবে মারবে? তাও আবার রফিক ভাইয়ের লোক নাফিস। আমাদের মতো গ্যাং তার নিশ্চয়ই আছে। সাহস না থাকলে সে এমন করবে না। ভাইয়া, মানতে হবে কেউ একজন আছে। তবে কি এই শহরে নতুন কোনো গ্যাং আছে? হাই নীলাদ্রি, এসব খুনের মধ্যে জড়াবে না। ও একজন মাইন্ড গেমার, সে শত্রুদের সাথে খেলতে ভালোবাসে। গ্যাংকে পরে দেখবো, আগে নীলাদ্রিকে খুঁজি। প্রথম থেকে রহস্যগুলো খোলার চেষ্টা করি। প্রথমে আগন্তুক হিসেবে আফরিন আসে। তবে এসবের পিছনে আরফিন ছিল না, তাকে শুধু শুধু সন্দেহ করা হয়েছিল। আরশাদ সাহেব চলে যাওয়ায় আগে একটু ক্লু দেয় নীলাদ্রি। বলে, আমরা সেই নীলার দিকে খুঁজে বেড়াচ্ছি। সেই নীলাদ্রিকে আমি নাকি বেশ ভালো করেই চিনি, কিন্তু কে সে? তাকে সঠিকভাবে চিনে উঠতে পারছি না কেন? আরফিনকে তুলে আনা হয়, সেই প্রথম নীলাদ্রির ব্যাপারে কিছু বলে। আর এই নীলাদ্রি এমন একজন যারা আমাদের শত্রু তাদেরকে সহজভাবে খুঁজে দিচ্ছে, এবং সে ইনডিরেক্টলি বলতে যাচ্ছে তাকে যেন মারা হয়, আর আমরা শত্রুদের ধরে মেরেও ফেলছি। হ্যাঁ, নেহার সাথে বিয়ের পার্টিতে মাহি নামক একটা মেয়ের সাথে পরিচয় হয়। ওই মেয়েটার সাথে ভার্সিটির এই নিশি নামের মেয়েটার অনেক মিল খুঁজে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, নীলা ভাবি তো সবই জানতো, তাহলে আমাদেরকে কেন বলেনি? আর কেনই বা এমন করলো? রাকিব ভাইকেও মেরে ফেলেছি। বাদ দে এখন। নেহা ভাবি বলেছিল নীলাদ্রিকে পেতে হলে ভার্সিটিতে যেতে হবে, তারপরে নীলাদ্রি ওই ভার্সিটিতে আছে। গোয়েন্দার মতো নিলয় পিছনে হাত দিয়ে কয়েকবার পায়চারি করলো। মাসুমের দিকে তাকিয়ে বলল, কাল থেকে তোরা খোঁজ নিবি নাফিসকে কে মেরেছে, আর আমি খোঁজ নেবো নীলাদ্রিকে। আচ্ছা, তবে তুমি সাবধান থাকবে। নীলাদ্রি হয়তো জানে না তুমি ভার্সিটিতে আছো। হ্যাঁ। নিলয় গুটি গুটি পায়ে হেঁটে ভার্সিটিতে প্রবেশ করে। নিশির নামে মেয়েটার সামনে এসে দাঁড়ায়। নিলয় চোখ তুলে খানিকটা তাকিয়ে পাশ কাটিয়ে চলে যায়। তখন নিশি বলে, আবির সাহেব, এত অ্যাটিটিউড কেন? নিলয় দাঁড়িয়ে যায়, নিশির দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নিলয় কিছু বলতে যাবে, তখনই সে দেখতে পায় একটা জিপে করে কয়েকজন ছেলে আর একজন বাইকে করে ভার্সিটিতে প্রবেশ করছে। ভার্সিটির সবাই বলতে গেল সব ছেলে ওদেরকে দেখে ক্লাসের দিকে দৌড়ে চলে যেতে লাগলো। নিলয় কিছুটা সময় অপরিচিত লোকগুলোর দিকে তাকিয়ে রইল। হারামিগুলো আবার এসেছে। নিশির দিকে তাকিয়ে নিলয় কথাটা শুনতে পেল। নিশির মুখ থেকে এমন কথা শুনে খানিকটা অবাক হয়। তার মানে এরা ভার্সিটির পরিচিত লোক, কিন্তু এদের কীভাবে কেন বলা হচ্ছে নিলয় তা জানে না। নিলয় নিশির সামনে থেকে চলে আসে কয়েক ধাপ। তখনই বাইকে বসা ছেলেটি নিশির চারপাশ ঘুরে চক্কর মারতে থাকে। দেখ আরিফ, ভালো হবে না কিন্তু, যেদিক দিয়ে এসেছিস সেদিকে চলে যা। নিলয় ঘুরে তাকায়। আরিফ নামের ছেলেটা বাইক থেকে নামে। জিপটাও থেমে যায়। আরিফ বাইকে থেকে নেমে একটা সিগারেট জ্বালায়, তারপর নিশির দিকে তাকিয়ে বলে, আমাকে কি বলেছিলি মনে আছে তোর? আরিফ, তুই আমার সামনে থেকে যা বলছি। আরিফ আর নিশি সেম ক্লাস, কিন্তু আরিফ হচ্ছে এই ঢাকা শহরের সবচাইতে পরিচিত একটা মুখ। কারণ আরিফ একসময় রাজনীতি করে আবার বেশ উচ্চপদস্থ মাস্তান বটে। নিশিকে সে ভালোবাসতে চায়, কিন্তু নিশি তার কোনো সুযোগ দেয় না। এর কারণ আরিফ জামা কাপড়ের মতো মেয়ে বদল করে। আরিফ আবার বলে, তুই না বলেছিলি তোকে ভালোবাসি বললে এর ফল ভালো হবে না? তাহলে শোন, আমি তোকে ভালোবাসি।
আর তোকে তুলে নিয়ে যেতে চাই। তোর বাপ নয়ন চৌধুরী আর তোর ভাই শফিক চৌধুরী আমার কিচ্ছু করতে পারবে না। নিলয় বোবার মতো তাকিয়ে থাকে। আরিফের কাছ থেকে শোনা নাম দুটোর সাথে নিলয় অনেক আগেই পরিচিত, কিন্তু ওনাদের সাথে নিলয়ের কোনোদিন কথা হয়নি। কেবল আশরাফ সাহেবের মুখ থেকে দুজনে কথা শুনেছিল, সিআইডি অফিসার শরীফ চৌধুরী এবং সাংবাদিক নয়ন চৌধুরী। দুটো নাম বেশ পরিচিত নিলয়ের কাছে, আর এই দুটো নাম জড়িত আছে নীলাদ্রির নামের সাথে, সে অগ্নিস্থ মেয়ের সাথে। তার মানে নিলয় দুয়ে দুয়ে চার ভেবে নিশির দিকে এগোতে থাকে। আরিফ নিশির হাত ধরতেই নিশি বলে, দেখ আরিফ, শত্রুতা তোর আর আমার। এখানে না আমার বাবা মা ভাই আসবে, ভালোভাবে বলছি, আমার থেকে দূরে থাক, না হলে কি মেয়ে মানুষ এত দিমাগ নিয়ে চলা ঠিক না। না হলে তোকে কিন্তু এই রূপের অহংকারে ফল পেতে হবে। আরিফ হাত ছাড়। আরিফ নেহার হাত বেশ শক্ত করে ধরে নিলয়ের পাশে এসে দাঁড়ায়। নিলয়ের দিকে আরিফ কিছু সময় তাকিয়ে থেকে বলে, আবে তুই কে? কি হলো, কথা বলিস না কেন? বোবা নাকি? ওহ, মেয়েটার জন্য দরদ জমেছে নাকি? ওই জিশান দেখ, নায়ক আসছে, শালাটাকে বানা, আমি ওরে দেখছি। জিপ থেকে ছেলেগুলো নামতে সবাই শুনতে পায় একটি হুইসেল। গেটের দিকে তাকিয়ে দেখে দুটো জিপে করে 17-18 জন পুলিশ ভার্সিটিতে প্রবেশ করছে। আরিফ নিশির হাত ছেড়ে দেয়। জিশানও থেমে যায়। আরিফ নিশি আর নিলয়ের দিকে এর আগে চোখে তাকিয়ে আছে কয়েক মিনিট। পুলিশগুলো চলে এসে ওদের ঘিরে দাঁড়ায়। আরিফের দিকে তাকিয়ে নিশি বলে, তোকে না বলেছিলাম আমার হাতটা ছাড়, কথা শুনলি না। তোকে তো আমি পরে। সবাই ভার্সিটি গেটের দিকে তাকায়। কালো রঙের বড় একটা গাড়ি ভার্সিটির মেন গেটে ক্রস করে নীলার দিকে এগিয়ে আসছে। কয়েক সেকেন্ড পরে গাড়ি তাদের কাছে এসে কয়েক হাত দূরে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে কালো স্যুট প্যান্ট পরা একজন ব্যক্তি নামলো। নিলয় নিশির দিকে তাকায়। নিশি মুচকি হাসে। নিলয় লোকটাকে বেশ ভালো করে চেনে, সিনিয়র সিআইডি অফিসার ছদ্মবেশী। নিলয়কে এখানে কেউ না ছিল, নিলয় কিন্তু সবাইকে চেনে। অফিসার, এটাকে নিয়ে যান। শরীফ সাহেবের কথা মতো পুলিশরা আরিফকে নিয়ে চলে যায়। নিশি এসে শরীফকে জড়িয়ে ধরে বলে, তোমাকে কে ফোন দিল? তোর উপর আমার নজর থাকে সবসময়, কেউ ফোন দেয়নি, আমি নিজের থেকে এসেছি। তুমি পারো বটে ভাইয়া। তো ছেলেটা কে? নিলয় এতক্ষণ হাবার মতো সেখানটায় দাঁড়িয়েছিল, তাই শরীফ সাহেব নিলয়ের দিকে তাকিয়ে কথাটা বলল। নিলয় আজ হুট করে সব কিছু পেয়ে যাবে ভাবতেই পারেনি। নীলাদ্রিকে খোঁজার সে কতটাই না চেষ্টা করেছে, অথচ সে নীলাদ্রিকে আগেই চিনত, আগেই তার সাথে পরিচয় ছিল। খুব বুদ্ধিমান মেয়েটা, কিন্তু এভাবে ধরা দেবে নিলয় তা ভাবতেও পারেনি। ও ভাইয়া, ওর নাম আবির, নতুন এসেছে, খুব ভালো ছেলে, কথা কম বলে। আরিফ যখন আমার সাথে ঝামেলা করছিল তখনও এগিয়ে আসে। দেখে তো মনে হয় না তুমি আরিফের মতো ছেলের সাথে ফাইট করতে পারবে। তোমার যত লোক, তাতে বড় জোর মশা মারতে পারবে। সরি, মজা করছিলাম। তবে এটা সত্য, তোমার দেখে মনে হয় না তুমি সত্যি আরিফের সামনে এসেছিলে আমার বোনকে বাঁচাতে। নিলয় মুচকি হাসে। নিলয়ের হাসির কারণ শরীফ সাহেবের কথা, কারণ এই শরীফ সাহেব তো আর জানে না এই নিলয় কে, ওরকম আরিফ কেন, এরকম সিআইডি অফিসারও কখনো যে মাটিতে পড়ে থাকবে তা কেউ জানে না। নিলয়ের সাথে কিছুটা সময় কথা বলে বিদায় নেয় ওরা। নিলয় ক্যাম্পাসের মধ্যে গাছের নিচে বসে পড়ে। নিলয় হাসে, তবে শব্দহীন হাসি, যা সবাই দেখলেও শব্দ শুনতে পারবে না। নীলাদ্রিকে সে পেয়েছে, এবার পালা নেহার। কিন্তু আমার সাথে কেন এমনটা করলে? আমি কিছুই করিনি, সবটা তোমার ভাগ্য। ভাগ্য? আমার ভাগ্য আসলেই দুর্ভাগ্য, কিন্তু তুমি কেন এমন করলে? ওই সব বাদ, তোমাকে মারিনি, কারণ তোমাকে ভালোবাসি নিলয়, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি। ধরফর করে ঘুম থেকে উঠে নিলয়। বিছানায় আধা ফাঁকা জায়গাতে হাত দিয়ে নেহাকে খোঁজার ব্যর্থ চেষ্টা করলো নিলয়। তারপর খট করে উঠে টেবিলে থাকা পানির জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঠকঠক করে খেয়ে নিল। এরপর কিছুটা সময় লাগলো নিলয় যে নেহাকে নিয়ে স্বপ্ন দেখেছিল তা বোঝার জন্য। জোরে এক নিঃশ্বাস ছেড়ে দিয়ে ফোনটা বের করে। স্ক্রিনে নেহার হাস্যোজ্জ্বল ছবিটা দেখে তাকিয়ে থেকে মনে করার চেষ্টা করতে লাগলো নেহা নিলয় ছেড়ে যাওয়ার ঘটনাগুলো। নেহা দাঁড়িয়েছিল বেলকনিতে বৃষ্টি আসার অপেক্ষায়। নিলয়ের হাত ধরে বৃষ্টিতে ভিজবে তারা। নেহাকে অবাক করে দিয়ে সেদিন ঝুম বৃষ্টি আসে প্রকৃতিতে। নেহা একাই বৃষ্টিতে ভিজলেও নিলয়কে নিয়ে এর আগে কোনোদিন সে বৃষ্টিতে ভেজেনি।
নীলয় বেলকনিতে এসে দাঁড়ায়। নেহার হাত ধরে সেদিন বৃষ্টিতে ভেজে অনেকটা সময় বৃষ্টির পানিতে সে গা ভাসিয়ে ভালোবাসার স্মৃতি বিচরণ করে। সারাদিনের বৃষ্টিতে ভালোবাসা বিলাসের পর ফিরে আসে বাড়িতে। সেদিন রাতটা ছিল নিলয়ের যেন স্বপ্নের রাত। নিলয় খুব কাছাকাছি আসে নেহার। সেদিন রাতে নিলয় যেন বেশ আরামে ঘুমিয়ে থাকে। ভোর রাতের দিকে হঠাৎ নিলয় শুনতে পায় মাইকের শব্দ। আড়মোড় ভেঙে চোখ মেলতেই সামনের দেয়ালে থাকা দেয়াল ঘড়িটার দিকে চোখ যায় নিলয়। তখন রাত 4টা বাজে। সারা রাত ভালোবাসা মিশ্রিত দুজন মানুষ গল্প করে খানিকটা আগে ঘুমিয়েছিল। নিলয়ের চোখে তখনও ঘুমের রেশ কাটেনি। নিলয় আবার শুনতে পায় হ্যান্ড মাইকের শব্দ। কেউ যেন বিকট শব্দ বলছে, নিলয়, পালানোর চেষ্টা করো না, পুলিশ তোমাকে সব দিক থেকে ঘিরে ধরেছে, জলদি বাইরে এসে আত্মসমর্পণ করো। নিলয় বেশ কিছু সময় অবাক হয়ে চারপাশটা ভালো করে দেখতে থাকে। এক মুহূর্তের জন্য নিলয় ভেবে নিয়েছে সে কোনো নতুন জায়গায় এসেছে কিনা। চেনা জায়গাটা কেমন যেন তার কাছে অচেনা লাগতে শুরু করলো। বিছানা ছেড়ে জানালার দিকে যায় নিলয়। জানালার কাছে পর্দা হালকা তুলে তাকিয়ে দেখে বাড়ির সামনে অনেক পুলিশ দাঁড়িয়ে আছে। কিছু সময় বোবা হয়ে দাঁড়িয়ে নিলয় নিজেই মনে মনে বলে উঠল, আমার বিরুদ্ধে তবে কি নীলাদ্রি সব প্রকাশ করে দিল? কিন্তু এভাবে সে সব প্রকাশ করে ভাবতেই পারেনি। নেহাকে এখনই সরিয়ে ফেলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে নিলয় বিছানার দিকে তাকায়। ততক্ষণ নেহা সেখানেই ঘুমাচ্ছিল, কিন্তু নিলয় দেখে সেখানে কেউ নেই। নিলয় কোনো কথা বলে না। বিছানায় থাকা বালিশের পাশে ফোনটা হাতে নিয়ে মাসুমকে কল দেয়, কিন্তু ফোনটা বেজেই চলছে, তবু কেউ রিসিভ করছে না। একে একে রাফাত, সিহাম সবাইকে কল দেয় নিলয়, কিন্তু কেউ ফোন রিসিভ করে না। নিলয় যেন কর্মমৃত চাউনি দিয়ে আবার জানালার কাছে যে দেখতে থাকে, আবারও শুনতে পায়, নিলয়, জলদি আত্মসমর্পণ করো। নিলয় বিছানার কাছে এসে পিস্তলটা বের করে। তখনই শুনতে পায় দরজায় কড়া নাড়ার শব্দ, ঠক ঠক শব্দ। নিলয় চমকে যায়। হাতের পিস্তলটা সেট করে একবার ভাবলো দরজার সামনে কোনো পুলিশকে ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে ব্ল্যাকমেল করে এখান থেকে বের হবে। আবার ভাবলো যদি তারা সবাই দরজা খোলার সাথে সাথেই গুলি করে। নিলয় কিছুক্ষণ পিস্তল হাতে দাঁড়িয়ে থাকে। ঘড়িটার দিকে চোখ যায়। শান্ত মস্তিষ্কে মানুষটা কেমন যেন অশান্তভাবে রুমের মধ্যে পায়চারি করছে। ঘড়িতে তখন 5টা বাজে, একদম কাকভোর। নিলয় ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। আস্তে আস্তে করে দরজা খুলতেই দেখে 4 জন পুলিশ পিস্তল নিয়ে নিলয়ের দিকে তাক করে দাঁড়িয়ে আছে বেশ খানিকটা দূরে। নিলয় পিস্তলের ট্রিগার চাপ দিয়ে যাবে, তখনই পিছন থেকে কেউ নিলয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে নিলয় ঘুরতে যাবে, তখনই 4 জন পুলিশ এসে নিলয়ের হাত থেকে পিস্তল নিয়ে নেয়। তারপর সে 4 জন পুলিশকে সেলুট করে দাঁড়িয়ে থাকে সেখানে। নিলয় সামনে তাকিয়ে হাবার মতো এসব দেখতে থাকে। পিছন থেকে পিস্তল নামিয়ে নেয় কেউ একজন। নিলয় সেদিকে ঘুরে তাকালো। পিছনে তাকাতেই নিলয় যেন সব কিছু এলোমেলো হয়ে যায়। যাকে সে এভাবে কোনোদিনও কল্পনাও করেনি সে আজ নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে, তবে নতুন এক রূপে। গায়ের শার্ট প্যান্ট পরা, চুলগুলো বেশ গুছিয়ে বাঁধা। নিলয় একবার আস্তে করে ডাক দেয়। নেহা মুচকি হেসে ওঠে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে থেকে বলে, কি করব? দেশের সবচাইতে বুদ্ধিমান মাস্তানদা রাফিয়ানকে ধরার দায়িত্ব সবচাইতে বুদ্ধিমান ক্রাইম ব্রাঞ্চের অফিসার নেহা আহসানের উপর দেয়া হয়েছে। আমি যে একজন পুলিশ এটা আমার পরিবার কোনোদিনও জানে না, আর সেটা তুমি কি করে জানবে মিস্টার রাফিয়ান? নিলয় ঠিক কি বলবে খুঁজে পাচ্ছে না। পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। নিলয়ের মাথাটা কেমন যেন ঝিম করছে। সারা শরীর কেমন যেন কেঁপে উঠল। গায়ের লোমগুলো অজান্তেই দাঁড়িয়ে গেল। বারবার নিলয়ের মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, কেন এমন করলে? কেন তাহলে ভালোবাসা নামক প্রজাপতিকে নিয়ে খেলা করলে? কেন এত নাটক করলে? নিলয় প্রশ্নগুলো করে না। আসলে নিলয়ের গলা দিয়ে কথা বের হচ্ছে না, তবুও কেন জানি নেহা সেই প্রশ্নগুলো ঠিকঠাক বুঝে নিয়ে বলতে লাগলো, জানি এখন হয়তো ভাবছো কেন এত কিছুর পর তোমাকে ধরলাম। আসলে নীলাদ্রি হলো আমার ইনফর্মার, আর ও তোমার এক সময়ের আত্মীয় ছিল। নেহা থামে। নিলয়ের চোখ গড়িয়ে কখন যে পানি গড়িয়ে পড়তে লাগলো নিলয় তা টের পায়নি। নিলয়ের পাশে 4 জন পুলিশ পিস্তল হাতে নিলয়ের দিকে তাক করে দাঁড়িয়ে আছে। নিলয় যেন আজ কেমন চুপসে গেছে, তবে পিস্তলের সামনে দাঁড়ানোর জন্য না, নেহার এমন রূপ দেখে। নেহার দিকে নিলয় তাকায়। নেহা বলে, প্লিজ প্লিজ, এখনই এত কষ্ট করে কান্নার দরকার নেই। আর নিলয়, আই মিন দ্য গ্রেট মিস্টার রাফিয়ান, কাঁদলে কেমন যেন বেমানান লাগছে। তোমার চোখে কান্না নয়, হিংস্রতা মানায়, যা তোমাকে খুন করার সময় দেখা যায়। অবাক হচ্ছ নিশ্চয়ই।
নেহা হাসতে থাকে, শব্দহীন হাসি দিয়ে নীলয়ের দিকে তাকিয়ে থাকে। নীলয়ের মাঝে যেন সব ধরনের শূন্যতা এসে ভর করেছে। যাকে প্রচণ্ড বিশ্বাস করত নীলয়, সে মেয়েটা আজ পুলিশ হয়ে সামনে দাঁড়িয়ে আছে। নীলয় কখনো তা কল্পনা করেনি। নেহা আবারও বলে, আমি সবটাই জানি, কেবল জানতাম না তোমার মাস্তানিতে আসার গল্পটা, জানতাম না তোমার মিমিকে মারার গল্পটা। তবে এটা জানতাম তোমার সাথে মিমি জড়িত আছে। ও ছিল আমার জুনিয়র অফিসার। আচ্ছা থাক, একটু পরেই সব খুলে বলি। এখন তোমার সাথে একটু প্রেম করা যাক মিস্টার রাফিয়ান। নেহা কথাগুলো বলে আবার হাসতে থাকে। নীলয়ের পাটা কেমন যেন অস্থির হয়ে কাঁপতে থাকে। ভয় নয়, কেমন যেন গুজবাম হয়ে সবটা এলোমেলো হয়ে যাচ্ছে। নীলা অনেক কিছু বলতে যেও কিছুই যেন মুখ থেকে বের হচ্ছে না। আকস্মিক অবকায় নীলয় কথা যেন একদমই হারিয়ে গেছে। কেবল মনে মনে অনেক রকম কথা সাজাতে থাকে নীলয়, কিন্তু উত্তেজনায় তা সবটা যেন বেফাক হয়ে যাচ্ছে বারবার। কেশর গচ্ছিত সিংহকে যেন লড়াইয়ে হারানোর পর সবাই মিলে জোর করে কেটে নেওয়া হচ্ছে তার গর্বের কেশর। সে না পারছে তার জড়িত সাথে থাকতে, না পারছে একা হতে। নীলয়ের অবস্থাটা ঠিক একই রকম। নেহার দিকে বিদঘুটে দৃষ্টিতে তাকায় নীলয়। যা কোনো দিন এমন করবে সে ভাবতেও পারেনি। কখনো নেহার দিকে সে এভাবে তাকায়নি। নীলয়ের তাকানোর মাঝে ছিল ভালোবাসা আর মায়া, যা নেহার জন্য সর্বদা উচ্চশীল। কিন্তু আজ নেহা হাসতে হাসতে বলে, ভিতরে আসো মিস্টার নীলয় সাহেব। নীলয়ের পা যেন চলে না। পেছন থেকে 4 জন পুলিশ নীলয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। তারপর নেহাকে সেলুট করে ওরা চলে যায়। নেহা বিছানার উপর থাকা নীলয়ের সিগারেটের প্যাকেট থেকে 2টো সিগারেট বের করে। নীলা অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। নেহা একটা সিগারেট জ্বালায়। নীলয় হা হয়ে নেহার দিকে তাকিয়ে আছে। যে মেয়ে দুধ খেতে চাইতো না, আজ সে মেয়ে নিজেই সিগারেট জ্বালিয়ে নিজের ঠোঁটে রেখে টানতে ব্যস্ত। নেহা আরেকটা সিগারেট জ্বালিয়ে নীলয়ের দিকে বাড়িয়ে দিল। এই নাও খাও, তুমি তো সিগারেট খাও, নাও এটা। তোমার তো হাত খোলা নেই। যাগ্য আমি খাই আর তুমি গল্প শোনো। নেহার মুখে মুচকি হাসিটা নীলার এক মুহূর্ত সহ্য পাচ্ছে না। আজ যেন নীলার সব শক্তি নেহা নামের মেয়েটা কেড়ে নিয়েছে। নেহা আবারও বলে, প্রায় রাতেই দেখতাম তোমাকে কালো কোট পরা বাইরে যেতে, তোমার কাছে থাকা পিস্তল। আর আমি তখনই নীলাদ্রিকে বলতাম খোঁজ নিতে। সেই বলতো তুমি কখন কাকে কিভাবে মার্ডার করছো। যখন তুমি বাড়িতে আসতে তখনও জেগে থাকতাম আমি। তোমার প্রতিটা পদক্ষেপ আমার চেনা। তুমি লুকিয়ে পিস্তল রাখতে পারো, আর আমি কেন পারবো না পরিচয় লুকিয়ে রাখতে। তোমার বাড়িতে বসে সব কিছু জানতাম আমি। তোমার ব্যাপারে উপর লেভেলে যেভাবে আমাকে বলা হয়েছিল, তোমাকে দেখার পর মনে হচ্ছিল আসলে তুমি ঠিক ওরকম না। ভয়ঙ্কর একজন মানুষ হিসেবে তোমাকে জানতাম, কিন্তু তোমাকে দেখে প্রথমে ভেবেছিলাম ইউ আর এ চকলেট বয়, বাট তুমি সেরকম না। তোমাকে অনেক পুলিশ আগেই ধরতে, কিন্তু তোমাকে প্রমাণের অভাবে ধরতে পারতো না। তবে আজ প্রমাণ আর সাক্ষী আছে। জানো সে কে? সে হলো নীলাদ্রি। তোমার ক্রাইমের সব প্রমাণ ওর কাছে আছে, আর ও আজই আমাকে সব দেবে। তাই আর দেরি করলাম না, তোমাকে ধরেই নিলাম। নীলয় হাসলো। চারপাশে সকালের আলো উদীয়মান হয়ে নিজেকে অস্তিত্ব জানান দিচ্ছে। নীলয়ের হাসির দিকে নেহা তাকিয়ে একটু অবাক হয়। এমন অবস্থা কেউ হাসতে পারে, নেহা তার জানা ছিল না। নীলয় বলে, আমাকে মেরে ফেলাও। কেন? আমি বেঈমানদের বাঁচিয়ে রাখি না। আগে তুমি বের হও। বের তো হবই, তার আগে জানতে চাই সবটুকু। কেন কেন এমনটা করলে? নেহা উঠে পায়চারি করে কয়েকবার। নীলয়ের সাথে তার পরিচয় বেশ কয়েকদিন, কিন্তু নীলয়ের এই হাসির সাথে নেহা একদমই পরিচিত নয়। নেহা এ কদিনে জেনে নিয়েছে নীলয় কারণ ছাড়া হাসে না। তাই নিজেকে সংযত রেখে পকেট থেকে ফোন বের করে নীলাদ্রিকে কল দেয়। নীলাদ্রির সাথে কথা বলে কনফার্ম হয়ে নেয়। তারপর শান্তভাবে বসে নেহা বলে, সবটাই বলবো তোমাকে। তোমার সাথে তো কথাও হবে না আমার, তাই সব কিছু গোপন রেখে কী লাভ। তাহলে বলে ফেলি। অবশ্য স্যারকে বলেছিলাম তোমাকে দুপুরে নিয়ে যাবে। হাতে অনেকটা সময় আছে, কিছু না হয় তোমার সাথে গল্প করে কাটিয়ে দিই। শোনো তাহলে। নেহার দিকে তাকিয়ে থাকা নীলয় আর ভালোবাসা নামক অধরা দৃষ্টি। নীলয় চাইলেও নেহাকে এখনও ঘৃণা দৃষ্টিতে দেখতে পারছে না, কিন্তু সামনে বসে থাকা মিষ্টি চেহারা মেয়েটি নীলয়ের দিকে দিব্যি তাকিয়ে আছে রাগী দৃষ্টিতে। নেহা বলে, লাবিদ হাসান হচ্ছে ক্রাইম ব্রাঞ্চের প্রধান অফিসার। যখন লাস্ট সেমিস্টার আসি তখন খুব বেপরোয়াভাবে চলাফেরা করতাম।
একদিন সন্ধ্যা রাতে আমি আর মিমি দুজনে নিজের ঘরে ফিরছিলাম। যখন বিশ্ববিদ্যালয়ের মেন রাস্তা ক্রস করি, কিছুটা ফাঁকা রাস্তায় আসি, তখন কারো চিৎকার শুনতে পাই। গুটি গুটি বৃষ্টি হচ্ছিল, তাই মানুষজন খুব একটা ছিল না বললেই চলে। যখন সে চিৎকার রহস্য উদ্ঘাটন করতে যায়, তখনই সেখানে দেখি ময়লা যাওয়া ড্রেনে পড়ে কেউ আছে। আমি আর মিমি খানিকটা অবাক হই। লোকটা বারবার মৃদু চিৎকার করছিল, কেউ আছেন, আমাকে একটু সাহায্য করেন। লোকটাকে কোনোদিন দেখিনি, আমরা চিনিও নাই। গায়ে ছিল পুলিশের পোশাক, তাই প্রথমে মনে করে নিয়েছিলাম পুলিশি ঝামেলাতে জড়ানোর কোনো দরকার নেই। কিন্তু লোকটার আত্মচিৎকার আমাকে কেমন ভাবিয়ে তোলে। ওনাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে যাই। এরপর ধীরে ধীরে লোকটা সুস্থ হয়। প্রতিদিন একবার করে লোকটাকে দেখতে যেতাম। পরে নাম জানতে পারি লাবিদ হাসান, ক্রাইম ব্রাঞ্চের প্রধান উপদেষ্টা। তারপর জানতে পারি এইভাবে রাস্তায় পড়ে থাকার কারণটা। জানতে চাও নিলয় তিনি কেন গুলি খেয়ে পড়েছিলেন? নেহা থেমে যায়। নিলয় বোকা চাউনি দিয়ে নেহার দিকে তাকিয়ে আছে। নিলয় জানে পরের গল্পটা, কারণ লাবিদকে নিলয়ের লোকই গুলি করেছিল। তার কারণ ছোট নয়। লাবিদ হাসান নতুন জয়েন করেছিলেন ঢাকাতে, আর এসেই সব রকম ঝামেলা শুরু করে দেয়। প্রথমেই লাবিদ নিলয়ের গ্যাংয়ের সাথে ঝামেলাতে জড়িয়ে পড়ে। এক সময় নিলয়ের লোক লাবিদকে গুলি করে রাস্তায় ফেলে আসে। নেহার দিকে তাকিয়ে নেহা বলে, নিলয় হাসান কে? তখন জানতাম না, ওনার মুখে শুনতাম তোমার কথা। তোমার লোকেরাই ওনাকে গুলি করে, তুমি নাকি কাউকে জেনে শুনে মারোই না। কিন্তু তোমার লোকেরা তো শোনে না। প্রতিদিন ওনার থেকে তোমার গল্প শুনতাম। এক সময় ওনার পরিবারের সাথে আমার পরিচয় হয়। বলতে গেলে ক্লাসের নাম করে আমি ওনাদের বাড়িতে কাটাতাম সব সময়। উনি আমাকে মা বলেই ডাকতেন। একদিন উনি বেশ খুশি হয়ে এসে আমাকে বলল, নিলয়কে ধরা পুরো বাংলাদেশ পুলিশের কাজ নয়, কারণ সে খুব চালাক আর চতুর, খুব ভয়ঙ্কর। আমাদের আগেই সে 2 লাইন বেশি ভেবে পথ চলে। ওর সাথে মাইন্ড গেম খেলা দরকার। তাই আমিও আমার টিম সিদ্ধান্ত নিয়েছি, তুমি আর মিমি ক্রাইম ব্রাঞ্চে যোগ দাও। তোমাদের নিলয়কে ধরার মিশনে পাঠানো হবে, আর কোনো কথা হবে না। আর কেন হবে তা বলছি, কারণ নিলয় কখনো মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে না, আর মেয়েদের উপর রাগও দেখায় না। আর জানোই তো, নারীর কাছে সব পুরুষরাই বন্দি। সো প্লিজ নেহা, আমার কথা শোনো। সবটা তোমাকে বুঝিয়ে বলা হবে। নিলয় এতটাই আতঙ্ক, ওসব উচ্চ শ্রেণীর লোকদের ধরে নিয়ে মেরে দেয়। জানি সেই সব লোকেদের সাথে নিলয় এমনি এমনি শত্রুতা করে না। সেই লোকগুলো ধোয়া তুলসী পাতা না, কিন্তু তবুও উপর থেকে চাপ আসছে। না তো নিলয়কে আমরা কোনোদিন ক্রাইম স্পটে দেখছি, না কাউকে নিজে মারছে, না কেউ তাকে মারতে দেখেছে। যে দেখেছে সে হয় কথা বলতে পারার অবস্থায় নেই, আবার না হয় দুনিয়াতেই নেই। তাই প্লিজ তোমরা আমার কথা শোনো, তোমাদের দিয়ে সবটা হবে। ওনার কথা শুনে আমি আর মিমি অবাক হই। তারপর বহু রিকোয়েস্টের পর আমরা দুজন জয়েন করি। মিমিকে প্রথম তোমাকে ধরার জন্য পাঠানো হয়, আর আমাকে তখন নিয়োগ দেওয়া হয় তোমার উপরে একটি থিসিস তৈরি করতে। আর সেই সময় থেকে নীলাদ্রিকে আমি তোমার পেছনে লাগিয়ে দেই। সব কিছু ঠিকঠাক চলছিল। মজার ব্যাপার কি জানো, আমাকে শুধুমাত্র তোমাকে ধরার জন্য রাখা হয়। সব ঠিকঠাক চলছিল, কিন্তু মিমি ভুলটা করে বসে তোমার সামনে চটজলদি নিজেকে পরিচয় দিয়ে দেয়। খুব কাঁচা ছিল মেয়েটা। আর সে কি করলো? তোমাকে ধরার বদলে তোমাকে মেরে ফেলছিল প্রায়। আর তার উপরে তোমার আহত না নিহত বডি তখন খুঁজে পাচ্ছিলাম না। এ কারণে আমরা কয়েকদিন খুব সাবধানে থাকি। এরপর তুমি আবার ফিরে এলে, তারপর মিমিকে মারলে। আমরা আরও সাবধান হয়ে যাই, আর তোমাকে ধরার কোনো প্ল্যানই কাজে আসছিল না। একসময় জানতে পারি আমার আব্বুর সাথে তোমার বেশ সখ্যতা। ব্যাস, প্ল্যান পেয়েও গেলাম, কেবল সঠিক সময় আসছিল না। একদিন কাকতালীয়ভাবে সেই সময়টা চলে আসে। বাড়ি থেকে বের হতেই তুমি নিজেই আমাকে তুলে নিয়ে এলে। তুমি আমাকে গাড়িতে তুলে আনছিলে, ঠিক, আর তোমার গাড়ির পেছনে পুলিশের গাড়িও ছিল, এটাও সত্যি। তোমার প্রতিটা পদক্ষেপ আমি জানতাম। ধীরে ধীরে তোমার সাথে একদম সাধারণভাবে মিশে যাই। কেবল অপেক্ষাতে ছিলাম তোমার ব্যাপারে পুরো প্রমাণ কবে আমার হাতে আসবে। ব্যাস, সেটা আজ পেয়ে যাব। তাই তোমাকে ধরে নিতে হলো। নিলয় কোনো কথা বলে না, কেবল নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল নেহার দিকে। নিলয় নিজেও জানে না কিভাবে তাকে ধরা হবে, আর কবেই বা টপ মাস্তানের খাতায় নিলয়ের নাম সবার আগে উঠে থাকবে কে জানতো। কিন্তু নেহাকে এভাবে সে কখনোই কল্পনা করেনি। নেহার দিকে তাকিয়ে নিলয় বলে, খুব ভালো মিস নেহা হাসান,
আমি আবার বলছি, আমাকে মেরে ফেলো এখনই, নাহলে আমি বেঁচে থাকলে সব কিছু শেষ করে দিতে পারি, এটা তুমি ভালো করে জানো। আমাকেও শেষ করে দেবে। নিলয় কোনো কথা বলে না, নেহার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নেহা নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নেহা বলে, তুমি পারবে না আমাকে শেষ করতে, কারণ তুমি আমাকে ভালোবাসো। নিলয়, তোমাকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ এবার সব কিছু ছেড়ে দাও, এই জীবন থেকে বেরিয়ে আসো। চলো না, আমরা একসাথে বাঁচি। আমি তোমাকে সত্যিই ভালোবাসি নিলয়। হয়তো ভাবছো এত কিছুর পরেও তোমাকে ভালোবাসি কথাটা বলছি কিভাবে। আসলে নিলয়, আমি মিস্টার রাফিয়ানকে নয়, একদম সাধারণ একটা ছেলে মিস্টার নিলয়কে ভালোবাসি। এটা হয়তো ভাবছো তোমাকে না ধরে অন্যভাবে তোমার এই পথ থেকে বের করা যেত। তা যেত, কিন্তু আমি যে দায়িত্ব বাঁধা। তুমি সেদিন নিজেই বলেছিলে সব কিছু ছেড়ে দিয়ে নতুনভাবে বাঁচবো। সেদিন আমার থেকে খুশি কেউ হয়নি। ভেবেই নিয়েছিলাম তোমার সাথে বাকি সময় থাকার জন্য আমিও এই দায়িত্ব থেকে বের হয়ে আসব, কিন্তু তুমি কি করলা? আবার শুরু করলা। তোমাকে নিয়ে পারছি না নিলয়, তোমাকে বড্ড ভালোবাসি আমি, নিজের থেকেও বেশি। প্লিজ তুমি ফিরে এসো। কথা দিচ্ছি আমি আইনের সহায়তা তোমাকে বের করে আনবো, একসাথে বাঁচবো, তোমাকে ভালোবেসে সবসময় আগলে রাখবো, তোমার পাশে থাকতে চাই। নিলয় কোনো কথা বলে না। কান্না মিশ্রিত নেহার দিকে নিলয় বেশ খানিকটা সময় ধরে তাকিয়ে আছে। হয়তো নিলয় দেখতে চাচ্ছে কত রকমভাবে মেয়েরা তাদের রূপটা বদলায়। নিলয় কোনো কথা না বলে উচ্চস্বরে হেসে দেয়। নেহা নিলয়ের হাসির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। নেহা ঠিকই বুঝে নিয়েছে নিলয় আর তাকে বিশ্বাস করবে না, কিন্তু কি করবে সে? সেও তো একটা দায়িত্বে বাঁধা, আর নিলয়কে ভালোবেসে সে সব কিছু করতে পারবে। এটা কি নিলয় বুঝতে পারছে না? নিলয় হাসি থামিয়ে বলে, একটা সিগারেট হবে? দেখো নিলয়, পাগলামো করো না। আমি তোমাকে জানি, চিনি। বড় রকমের সিচুয়েশনও তুমি মাথা একদম ঠান্ডা রাখো। আর তুমি এমন অবস্থাতে হাসবে না। তোমার হাসি অন্য কিছু মিন করে, যা আমি মানতে পারছি না। প্লিজ আমি যা বলছি তোমাকে সেটাই করো। তোমাকে ভালোবাসি নিলয়, কেন বুঝতেছো না? ভালোবাসা? এই নিলয় ভালোবাসাকে আর নিতে পারে না। আমি আবার বলছি, আমাকে এখনই মেরে ফেলো, না হলে। না হলে কি? হ্যাঁ, খুব অ্যাটিচিউড তোমার। হ্যাঁ, যা ভাবো তাই করো, কারো কোনো কথা শোনো না। কি ভাবো কি নিজেকে? কি সমস্যা কি তোমার? মাথায় কি কোনো সমস্যা আছে নাকি পাগল তুমি? ওকে যাও, চলে যাও, না হলে মেরে ফেলো। আমি তোমার হাত করা খুলে দিচ্ছি। নেহা উত্তেজিত হয়ে সব কথা বলে, এমনকি নিলয়ের হাত করাও খুলে দেয়। নিলয় তখনও চেয়ারে বসে আছে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা জানে এখন নিলয় তাকে মারবে, আর না হয় এখান থেকে নেহার মাথায় পিস্তল লাগিয়ে পালিয়ে যাবে। কিন্তু নিলয় যে মানুষ, সে মারবে কিন্তু পালাবে না। নেহার ভাবনাকে অবাক করে দিয়ে নিলয় বিছানায় থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে নেয়। তারপর আবার চেয়ারে বসে পায়ের উপর পা তুলে টানতে থাকে। নেহা কেবল অবাক চোখে তাকিয়ে আছে। নিলয় সিগারেট টানতে টানতে বলে, ভয় নেই, তোমার দায়িত্বের কোনো ত্রুটি আমি রাখবো না। আমি পালাবো না, তোমাকেও মারবো। জানি মারবে না, রাফিয়ানেরও একটা মন আছে। তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি ঠিকই জানি, কিন্তু এখন তুমি জানো না আমিও তোমাকে ভালোবাসি, তোমার মতো করেই। না। নেহাকে অবাক করে আদা খাওয়া সিগারেট ফেলে দিয়ে নিলয় নিজেই হাত করা পরিয়ে নেয়। নেহা কিছু বলতে যেও পারে না, কেবল নেহার দিকে তাকিয়ে নিলয় একবার হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে বাইরে আসে। সকালের সূর্যের আলো নিলয়ের মুখে এসে পড়ে। আরিতা দৌড়ে আসে নিলয়ের কাছে। ভাইয়া তুমি? ভালোভাবে পড়াশোনা করবি, মা বাবাকে দেখে রাখিস, আর এইসব কিছু যেন নানু বাড়ির কেউ না জানে। আর চিন্তা করিস না, আমি আসবো, আবার আসবো। শেষের কথাটা নিলয় নেহার দিকে তাকিয়ে বলে। নেহা কোনো প্রত্যুত্তর দেয়। বাইরে বের হতে চারপাশে সব পুলিশ নিলয়ের সামনে রাইফেল হাতে দাঁড়িয়ে তাক করে থাকে। নিলয় হাসি দেয়। পুলিশের প্রিজন ভ্যানের সামনে রাফাত, মাসুম আর সিয়ামকে হাঁটু মুড়ে বসে থাকতে দেখে। মুখে রক্তের দাগ স্পষ্ট। তার মানে পুলিশদের মধ্যে এদেরকে কেউ মেরেছে। নিলয় যেতে ওরা বসা থেকে উঠে দাঁড়ায়। ওদের হাতেও হাত করা পরানো। নিলয় গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, তোদেরকে কোন অফিসার মেরেছে? ভাই, নিলয় পাগলামি করো না প্লিজ। মাসুম? কে তাদের মেরেছে? মাসুম কোনো কথা বলে না, কেবল দৃষ্টি ঘুরিয়ে একজন পুলিশের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। নিলয় একটা হাসি দিয়ে বলে, চিন্তা করিস না, মুখটা চিনে রাখ, কয়েকদিন পর যখন ফিরে আসবো তখন। নিলয় কথাটা শেষ করে না। পুলিশটা এসে নিলয়ের গালে চর বসিয়ে দেয় জোরে। মাসুম, রাফাত আর সিয়াম এগিয়ে আসতে চাইলেও তা পারে না। নেহা রেগে উঠে বলে,
অফিসার কি হয়েছে? সরি ম্যাম, আমাকে মারার হুমকি দিয়েছে তাই। শাট আপ। আমার সামনে এরপর যদি এসব করেছো তাহলে যাও, সবাই গাড়িতে তোলো। আমি আর নিলে আলাদাভাবে আসছি। কিন্তু ম্যাম। ভয় নেই, ও পালাবে না। আর পালিয়ে গেলেও আমি নিজেই এর জন্য দায়ভার নেব। যা। মাসুমদের নিয়ে প্রিজন ভ্যানটা চলে যায়। সব পুলিশ ওদের সাথে চলে যায়। কেবল রয়ে যায় নিলয় আর নেহা। নেহা নিলয়ের হাত করা খুলে দেয়। নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে। নেহা নিলয়ের গাড়িতে নিলয়কে নিয়ে বসে। সেখান থেকে সোজা গাড়ি চালিয়ে চলে আসে সেই নদীর পাড়টাতে, যেখানে দুজন বহু স্মৃতি জড়িয়ে আছে। নেহা গাড়ি থেকে নেমে নদীর পাড়ে গাছের নিচে এসে বসে। শান্ত নদীর পানির দিকে তাকিয়ে থাকে নেহা। নেহার চোখ বেয়ে পানি যেন সেই নদীর পানিতেই মিশে যাচ্ছে। নেহা পারছে নিলয়কে এভাবে দেখতে, না পারছে দায়িত্বের সাথে বেইমানি করতে। যেখানে ভালোবাসা হয়ে গেছে এখন বিষের মতো। নিলয় ধীর পায়ে এগিয়ে আসে নেহার কাছে। কিছুটা দূরত্ব রেখে বসে নিলয়। নেহা পাশে তাকায়। এমন দূরত্ব নেহা কখনো কল্পনা করেনি। নিলয় নদীর পানির দিকে তাকিয়ে বলে, তোমার মাঝে আজ যে গ্যাপটা দেখছি সেটা হচ্ছে অভিমান। অর্থাৎ মানুষ যখন প্রিয় মানুষটার সাথে অভিমান করে তখন তার সাথে 3 হাত গ্যাপের মতো ভালোবাসাটা দূরে সরে যায়। কারণ এই অভিমান আর ভালোবাসা দুটোই কাছে টানে, আর কাছে টানার জন্য একটু গ্যাপ তো রাখাই যায়। নিলয় আর কিছু বলে না, সোজা গাড়িতে যেয়ে বসে। নিজেই ড্রাইভিং সিটে বসে নেহাকে ডাক দেয়। নেহা পুরো বোকার মতো চাউনি দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় কি বলল? নেহা তার আগামাথা কিছুই বুঝতে পারছে না। কেবল বারবার নিলয়ের বলা কথাগুলো নেহা ভাবলো। এখন কি বলল? নেহার অস্থির মস্তিষ্ক এখন নিলয়ের টেরা বেকা কথাগুলো বোঝার চেষ্টা করছে, কিন্তু নেহা কিছুই বুঝতে পারছে না। নেহা গাড়িতে যেয়ে বসে। নিলয় নিজেই ড্রাইভ করে গাড়ি চালাতে থাকে। কিছু সময় পর ক্রাইম ব্রাঞ্চের বড় অফিসের সামনে গাড়িটা এসে থামে। নিলয় গাড়ি থেকে নামতে অনেকগুলো পুলিশ নিলয়ের চারপাশ ঘিরে ধরে, রাইফেল হাতে। নিলয় মুচকি হেসে নেহা গাড়ি থেকে নেমেই বলে, অফিসার এসবের দরকার নেই, ও কিছু করবে না। নিলয় সোজা অফিসের মধ্যে প্রবেশ করে। পিছনে নেহা। পুলিশ কর্মকর্তারা হয়তো এটা একদমই আশা করেনি। তারা সবাই ভেবে রেখেছে নেহা আগে আসবে নিলয়ের হাতে হ্যান্ডকাপ পরিয়ে, কিন্তু এসব তারা দেখে উল্টো। নিলয় আগে অফিসে প্রবেশ করে, আর পেছনে নেহা, এবং নিলয়ের হাতে কোনো হাত করা নেই। কেমন যেন পুরো পুলিশ টিম অবাক চোখে তাকাচ্ছে দুটো মানুষের দিকে। নিলয় সোজা লাবিদ সাহেবের সামনে চেয়ারে যেয়ে বসে। নিলয় হাসি মুখে তাকায় লাবিদ সাহেবের দিকে। লাবিদ সাহেব নিলয়ের চাউনি বোঝার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয় তিনি। নেহার দিকে তাকিয়ে লাবিদ সাহেব বলে, প্রমাণগুলো দাও নেহা, প্রমাণগুলো দাও। লাবিদ সাহেব নেহাকে একটা ঝাড়ি দেয়। নেহা ঘোরের মধ্যে থেকে বেরিয়ে আমতা আমতা করে নীলাদ্রিকে ফোন দেয়, কিন্তু নীলাদ্রির ফোনে কল যায় না। অনেকবার চেষ্টা করার পরও নীলাদ্রির ফোনে কল যাওয়া সম্ভব হয় না। স্যার, প্রমাণ তো সব নীলাদ্রির কাছে। মানে? অ্যাকচুয়ালি স্যার, ও বলেছে এখনই আমার কাছে সব পাঠিয়ে দেবে। ও শিট, তুমি কি পাগল নাকি? নীলাদ্রিকে যদি না পাওয়া যায়? জানি না স্যার, কিন্তু ও তো কখনোই এমন করে না। শাট আপ কামাল সাহেব, আপনি এক্ষুনি যেখান থেকে পারেন নীলাদ্রিকে খুঁজে আনুন। ক্রাইম ব্রাঞ্চ অফিসে এখন বেশ উত্তেজনা ভরা হয়েছে। চারিদিকে পুলিশ ছোটাছুটি করছে। নিলয় কেবল চেয়ারে বসে সবকিছু দেখছে। নিলয় কেবল কিছু সময় পর পর মুচকি হাসছে লাবিদ সাহেব আর নেহার কথা শুনে। সময়গুলো দেখতে দেখতে কেটে যায়। সকাল থেকে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, বিকেলের পার হয়ে সন্ধ্যা নেমে এসেছে। পুরো ঢাকা সিটি তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়েছে নীলাদ্রি চৌধুরীকে, কিন্তু কোথাও সে নেই। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লাবিদ সাহেব হতাশ হয়ে চেয়ারে বসে আছে। ততক্ষণ অবধি নিলয় কোনো কথা বলেনি। উত্তেজনার বয়সে অফিস থেকে সবাই চলে গেলেও নিলয় তখন অফিসে বসেছিল। একটা সময় সন্ধ্যায় কালো রং সব দিকে ছেড়ে দিল। লাবিদ সাহেব নেহাকে বলে, ফুল প্রুফ প্ল্যানটা এভাবে শেষ হবে ভাবতে পারিনি, তোমার জন্য হয়েছে। সরি স্যার, আমার ভুল ছিল। চুপ, কোনো কথা নয়। এখন ওকে কিভাবে চালান করব? স্যার, আমরা তো জানি ও সব কিছু করছে। শাট আপ নেহা, কোনো কথা বলো না তুমি। আমার সামনে থেকে চলে যাও। প্রমাণ ছাড়া নিলয়কে আদালতে পেশ করলে কি হবে বুঝতে পারছো? দেশের সবাই জানে সে রাফিয়ান লিডার, কিন্তু আমি কি দেখেছি তাকে মারতে, বা দেশের জনগণ দেখেছে ওকে ক্রাইম করতে? চলে যাও সামনে থেকে। নেহা কিছু না বলে চলে আসে সেখান থেকে। নেহা মনে মনে খুশি হলেও নিলয়ের কথা ভেবে কেমন যেন হয়ে যাচ্ছে। এদিকে নিলয় লাবিদ সাহেবের সামনে বসে আছে। লাবিদ সাহেব বলে, আজ তুমি বেঁচে গেলে নিলয়, পরে আর সুযোগই পাবে না। আসি মিস্টার লাবিদ সাহেব, আর আমার ভাইদেরকেও ছেড়ে দিন। আরেকটা কথা, আমি না চাইলে কখনো আর আমাকে ধরার সুযোগ পাবেন না। মোহন সাহেব,
ওদেরকে ছেড়ে দিন। লাবিদ সাহেব আর কোনো কথা বলে না। নিলয় মুচকি হাসে অফিস থেকে বের হয়। বাইরে এসে নিলয় ওর গাড়িটা দেখতে পায়, কিন্তু নেহাকে সে খুঁজে পায় না। চারপাশ তাকায় কয়েকবার, কিন্তু নেহাকে নিলয় কোথাও দেখতে পায় না। তবে নিলয় এটা ভেবে পাচ্ছে না কেন নীলাদ্রি এমন করবে, কী রহস্য থাকতে পারে। ভাইয়া হটো। নিলয় ধরফর করে ওঠে। নেহার কথা ভাবতে ভাবতে কখন যে নিলয় ঘুমিয়ে পড়েছে তা সে টেরও পায়নি। চোখ খুলে তাকিয়ে দেখে মাসুম হাতে খাবারের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় বেশ কিছু সময় শোয়া থেকে উঠে বসে মাসুমের দিকে তাকিয়ে রইল, কারণ কোনোদিনও মাসুম, রাফাত আর সিয়াম খবরের কাগজ পড়ে না, অথচ আজ ওর হাতে সেটা দেখে নিলয় খানিকটা অবাক হয়। ভাই কি হলো, কথা বলো না কেন? আর তোমাকে না বলেছি এই বাড়িতে আসবে না? যেদিন থেকে ক্রাইম ব্রাঞ্চ অফিস থেকে বেরিয়ে এসে নেহা ভাবিকে খুঁজেছিলে সেদিন থেকে তুমি এই বাড়িতে আসো আর নিজের মুড অফ করো। আমি জানি এখানে নেহা ভাবির সাথে কাটানোর সময়গুলো তোমাকে ভাবায়, কিন্তু কেন তুমি ভাববে? সে তো ভেবেনি করলো, তাই না? তোমাকে ধরার জন্যই তো সে এত কিছু করেছে, আর তার জন্য তুমি কেন সবসময় মন খারাপ করে থাকবে? মাসুমের দিকে নিলয় তাকিয়ে মুচকি হাসে। এত কথা মাসুম আগে কোনোদিন নিলয়ের সামনে বলেনি, কারণ মাসুম যতটা নিলয়কে ভয় পায় তার থেকে অনেক বেশি ভালোবাসে, সম্মান করে। এ কারণে নিলয়ের সামনে মাসুম নয়, রাফাত, সিয়াম কোনো কথাই কেউ বলেনি, খুব দরকার ছাড়া। নিলয় বলে, তুই বুঝবি না রে, বাদ দে। তোর হাতে পত্রিকা কেন, চাকরি পেলে নাকি? ধুর, কি যে বলো না, রাফিয়ানদের আবার চাকরি? অবশ্য তোমার ভয় দেখিয়ে যে কোনো জায়গায় চাকরি পাওয়াটা জাস্ট 2 মিনিটের ব্যাপার। আর যদি অফিসের লোকজন জানে আমি তোমার ভাই, তাহলে ওর চেয়ার ছেড়ে দিয়ে বসতে দেবে। এত কথা বলিস কেন? যা বললাম তার উত্তর দে। ও হ্যাঁ ভাইয়া, দেখো। মাসুম নিলয়ের দিকে পত্রিকাটা বাড়িয়ে দেয়। সেখানে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বড় বড় করে লেখা উঠতি নেতার অপমৃত্যু। নিলয় পত্রিকায় ছাপানো ছবিটি থেকে হাঁ হয়ে তাকিয়ে আছে। ছবিটা আরিফের, কিন্তু নিলয় সবচাইতে অবাক হয় আরিফের লাশের পাশে মাটিতে একটা চিহ্ন দেখে। সেটা স্পষ্ট না হলেও নিলয়ের চিত্রটা বেশ ভালো করে চিনে ফেলেছে, কারণ মাটিতে আঁকা চিত্রটি নিলয়ের পাড়া মার্কসের ছবি। নিলয় খানিকটা অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। কি বলবে সে বুঝে পাচ্ছে না, কেবল একটা প্রশ্ন ওর মনে এসে বসে বেঁধেছে। রফিককে ছাড়া নিলয় আর কোনো ক্রাইমে জড়ায়নি, তাহলে কে হতে পারে যে কিনা ঠিক নিলয়ের মতোই এমন করে খুন করেছে? নাফিস, তারপর আরিফ। আসল কথা হলো নিলয়ের সাথে যাদেরই ঝামেলা বাঁধছে তাদেরই খুন করা হচ্ছে, কিন্তু কে সে, কে হবে? নিলয় প্রশ্নগুলো বিড়বিড় করে করতে লাগলো নিজের কাছেই। ঠিক এ সময় ফোনটা বেজে উঠল নিলয়ের। পকেট থেকে বের করে দেখি রফিক ভাইয়ের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে বলে, নিলয়, কেন করছো এসব? আরিফকে মারা তোমার উচিত হয়নি, ও আমারই লোক ছিল। ভাই, ওকে আমি মারিনি। কি বলছো এসব? তাহলে কে মারছে? জানি না ভাই। আচ্ছা, সাবধানে থেকো। নিলয় ফোন কেটে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায়। মাসুমের দিকে তাকিয়ে নিলয় বলে, আমাদের মধ্যে কেউ এটা করেছে। না ভাইয়া, খোঁজ নিয়েছি, এটা সেই নতুন রাফিয়ানের কাজ হবে। কিন্তু আমি ছাড়া এমন কে আছে? এত সাহস কোথা থেকে পাচ্ছে? ভালো লাগছে না ভাইয়া। ছিল নীলাদ্রি, রহস্য হয়ে গেল আরেকজন কেউ। কি থেকে যে কি হচ্ছে। আচ্ছা, আমি দেখছি, ভার্সিটিতে যেতে হবে। কেন? নীলাদ্রিকে যে আমরা জানি। তাহলে চলো, তুলে আনি। তুমি না, একমাত্র ও আছে আমাকে নেহার কাছে পৌঁছে দেবে। তোর তোর খোঁজ নাই কে এই নতুন রাফিয়ান? আর আমিও খোঁজ নেই নেহা। সেদিন নীলাদ্রি কোনো প্রমাণ দেয় নাই নেহাকে। নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভার্সিটিতে প্রবেশ করে। কিছু দূর আসার পর নিলয় শুনতে পায় কেউ তাকে ডাকছে, ওই মিস্টার আবির। নিলয় সেদিকে ঘুরে তাকায়, দেখে নিশি তাকে ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়, মাথাটা নিচু করে দাঁড়িয়ে নিশির সামনে। তখন নিশি আবারও বলে ওঠে, কেমন আছো আবির? হ্যাঁ, ভালো। গুড। আমাকে যে টেস্ট করতো সে মারা গেছে, জানো এটা? না তো, তোমার ভাইয়া হয়তো এমন করেছে। কি আর করবে, উনি ঠিকই করেছে। কেউ কি কখনো তার বোনের অসম্মানকে সহ্য করে? আরে গাধা, আমার ভাইয়া না, এটাকে মেরেছে একজন, কিন্তু কে মেরেছে আমি জানি না। মানে? নিলয় কিছুটা অবাক হয়, কারণ নীলাদ্রি সব জানে। তাহলে কে মারতে পারে? নিলয় নিশির দিকে তাকিয়ে বলে, কে? দাঁড়াও দেখাচ্ছি, তার আগে বলো আমাকে কি তোমার বন্ধু বানাবে? তুমি কেন আমার বন্ধু হবে?
জানি না, তবে তুমি খুব ইনোসেন্ট, তোমাকে সব বলা যায়। ওহ ওয়েট, মনে মনে হাসে। ঠিক এমন সুযোগই খুঁজছিল নিলয়, যাতে নীলাদ্রির খুব কাছে যেতে পারে, কিন্তু সে নিজেই নিলয়কে কাছে ডেকে নিয়েছে। নিলয় বিড়বিড় করে বলে, কে বলেছিল নীলাদ্রি চালাক? একদমই বোকা। খেলা তো এবার শুরু হবে। নিশি পকেট থেকে ফোন বের করে, তারপর কিছুক্ষণ ফোন টেপার পর নীলার দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তুমি নিলয়কে চেনো? নিশির মুখে প্রশ্নটা শুনেই নিলয় কেসে দেয়। নিলয় ঠিক বোকার মতো চেয়ে আছে নিশির দিকে। নিশি নীলার দিকে তাকিয়ে হেসে বলে, ও তুমি কি করে জানবে? তুমি তো নতুন এসেছো। নিলয় হলো এই শহরের টপ মাস্তান, কত পুলিশ বাহিনী ওর পিছনে পড়ে আছে, কিন্তু ওকে কেউ ধরতে পারছে না। কেন? আরে পাগল, নিলয় প্রতিটা কাজ করে অনেক ভেবেচিন্তে, আর সে কখনো প্রমাণ রাখে না। আচ্ছা চলো হাঁটি। নিশির নামধারী মেয়েটি আবির নামধারী নিলয়কে নিয়ে হাঁটতে থাকে। নিলয় বেশ খুশিতে আছে অন্যের মুখে নিজের ব্যাপারে কথা শুনতে। ফুচকা খাবে? নীলাদ্রির কথা শুনে নিলয় কেমন কেসে ওঠে। ফুচকা শব্দটা শুনে নিলয়ের কেমন যেন নেহার কথা মনে পড়ে গেল। নেহার সাথে একদিন ফুচকা খেতে বের হয়েছিল নিলয়। সেদিন ফুচকা খেতে চেয়েছিল নেহা নিজেই, কিন্তু দোকানে যে নিলয় একাই 5 প্লেট ফুচকা খেয়ে ফেলে। নেহা হাবার মতো তাকিয়ে থাকে শুধু নীলার দিকে। নিলয় একবার নেহার দিকে তাকিয়ে কেবল জিজ্ঞেস করছিল, কি হলো, খাচ্ছ না কেন নেহা? নেহা মুচকি হেসে কিছু না বলে নীলার খাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই কি হলো, চুপ কেন? নীলাদ্রির কথায় নিলয় বাস্তবে ফেরে। সামনে তাকিয়ে দেখে কখন যে সে ফুচকার দোকানে চলে এসেছে টেরই পায়নি। নীলাদ্রি ফুচকা অর্ডার দেয়, তারপর বলে, তোমাকে তখন আর নীলার কথা বলছিলাম। হ্যাঁ, এই দেখো নীলার সব কিছু আমার কাছে। নীলাদ্রি ফোন বের করে নীলার হাতে দেয়। নীলয় চোখ বড় বড় করে ফোনের দিকে তাকিয়ে থাকে। নীলয়ের খুন করার সব কিছু এই ফোনে আছে। নীলয় বেশ খানিকটা ঘাবড়ে যায়, কথা যেন বের হতে চাচ্ছিল না। নীলাদ্রি বলে, এই হচ্ছে নিলয়, আমি চাইলে ওকে এখনই সর্বোচ্চ শাস্তি দিতে পারি, কিন্তু কিন্তু কি? না থাক, এটা তোমাকে এখন বলবো না। তো এই নিলয় আবারও খুন করছে। আমাকে যে টিজ করছিল আরিফকে, সে মেরে দিয়েছে। কই না তো। মানে? না মানে কিছু না। নিলয় একটু হলেই বলেই ফেলছিল সব, কিন্তু সে থেমে যায়। নীলাদ্রির দিকে তাকিয়ে নিলয় বলে, আরিফকে তো নিলয়কে মারতে দেখলাম না। আচ্ছা দাঁড়াও। নীলাদ্রি আরেকটু ফুটেজ নিলয়কে দেখায়। সেখানে নিলয় স্পষ্ট দেখতে পায় নিলয়ের মতোই কেউ একজন কালো পোশাক পরে, মুখে মাস্ক পরে খুনটা করছে। নিলয় কিছু সময় বোবা মুখে তাকিয়ে থাকে ফোনের দিকে, কারণ এটা নিলয় না, তা সে নিজেই ভালো করে জানে। কিন্তু কে বা কেন হুবহুব নিলয়ের মতো করে এমন করে বেড়াচ্ছে? তাহলে দেখছো, সে আবারও খুন করছে। হ্যাঁ, কিন্তু আমিও দেখতে চাই সে কত দূর এগিয়ে যেতে পারে। কেন? না বলবো না, আমি চাই সে নিজেই এসব পথ ছেড়ে দিক। তুমি তো পুলিশকে সব বলে দিলেই পারো। কারণ তোমাকে এখন বলা যাবে না। আরেকটা কথা, তোমাকে দেখতে মাঝে মাঝে একদম নীলার মতো লাগে, কিন্তু তুমি আর নীলার মধ্যে পার্থক্য কি জানো? ও ভয়ঙ্কর আর তুমি ইনোসেন্ট দেখতে। ও। নীলয় চলে আসে। নীলয় এখন কি করবে বুঝতে পারছে না। চারদিকে কেমন যেন সব অন্যরকম লাগতে শুরু করলো। সব কিছু থাকতেও যেন শূন্যতা, কেবল নেহা নেই। আচ্ছা, নেহাকে আমি কি সত্যিই ভালোবাসে? আমি কি তাকে দোষারোপ করব? চাইলেই তো নেহাকে আমি খুঁজে বের করতে পারবো, কিন্তু কেন পারছি না তাকে খোঁজার চেষ্টা করতে? আমার মনে নেহার প্রতি ভালোবাসা না, অভিমান জমে আছে, বুঝতে পারছি না। বাট মাঝে মাঝে নেহার শূন্যতা আমাকে বেশ তাড়া করে। নীলয় কথাগুলো বলতে বলতে হাঁটতে থাকে। রাস্তার বাম পাশে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ নীলয় ডান পাশে কারো প্রতিছবি দেখতে পায়, আর সেটা যে নেহার নীলয় তা বেশ ভালো করেই জানে। নীলয় দেখে নেহা রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে নীলয়ের দিকে তাকিয়ে আছে। নীলা যখনই তাকায় তখনই নেহা সেখান থেকে হেঁটে যেতে থাকে। নীলয় কয়েকবার ইশারা করেও করেনি। গাড়ি চলমান রাস্তা পার হতে নীলয়ের বেশ খানিকটা সময় লেগে যায়। তখন বিপরীত পাশে আসা নেহাকে সে আর খুঁজে পাচ্ছে না। নীলয় হতাশ হয়, বারবার চারপাশে চোখ বুলিয়ে নেয়, কিন্তু নেহাকে সে এখনও খুঁজে পায় না। আর নেহা, সে আড়ালে দাঁড়িয়ে নীলয়ের দিকে তাকিয়ে আছে। মনে মনে নেহা বলে, এখনও সময় হয়নি নীলয় তোমার সামনে আসার। যেদিন তুমি মন থেকে আমাকে খুঁজবে, আমি সেদিনই তোমার সামনে আসব। আবির, তোমাকে একটা কথা বলি। নীলয় নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি আবিরের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নীলয় জানে না নীলাদ্রি তাকে কী বলবে। নীলয় উত্তরের জন্য অপেক্ষা করে আছে। আবির, একজনকে ভালোবাসি।
নিলয় মুচকি হাসে। আজ ভালোবাসা দিবস, চারপাশে যেন কেবল নতুনভাবে সেজেছে। কারণটা অবাক করা। ভালোবাসা দিবসে বসন্ত একসাথে নিলয় আর নীলাদ্রি পার্কে বসে আছে। নিলয় বলে, তা কে সে? আগে প্রমিস করো কাউকে বলবে না। না। নিলয়কে। মানে? মানে রাফিয়া নিলয়কে। কি? অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। আমিও নিজের উপর অবাক হয়েছি। হয়তো ভাবছো ওরকম একটা মানুষকে কিভাবে ভালোবাসলাম। আসলে প্রতিদিন ওর উপর থিসিস করতে করতে ভালোবেসে ফেলেছি। আমি খোঁজ নিয়ে জেনেছি নিলয় এমনিতে অনেক ভালো, কেবল মাস্তানি করে বেড়ায়। আর ওর উপর প্রথম থেকে আমার যেন দুর্বলতা আসে। যেদিন মিমি আপু আমাকে নীলার সাথে মিট করাতে নিয়ে যায়। ও তুমি তো জানোই না মিমি আপুকে। মিমি নীলার গার্লফ্রেন্ড। ওর তো গার্লফ্রেন্ড আছে তাহলে? আরে গাধা, মিমি মানে মিমি আপু, এখন ওর গার্লফ্রেন্ড নেই। তার মানে তুমি নিলয়কে ভালোবাসবে বলে মিমির সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছো? নীলার কথা শুনে নীলাদ্রি রাগে দৃষ্টিতে তাকায়। নিলয় মনে মনে হাসে, কিন্তু অবাক হচ্ছে নীলাদ্রি কেন তাকে ভালোবাসে সেটা ভেবে। আর নিলয় যে এমন কিছু হবে তা কখনোই কল্পনা করেনি। সবচেয়ে কল্পনার বাইরে চলে যাচ্ছে। নীলাদ্রি রাগে মুখে বলে, আবির, মিমি আপু ছিল পুলিশ, তাই নিলয়কে মিমি আপু মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু নিলয় মারেনি। পরে মিমি আপুকে নিলয় মেরে দেয়। বেশ করে। তা বেশ করেছে। আমিও ভেবে দেখলাম নিলয় ঠিকই করেছে। মিমি আপু আমার কাজিন হলেও আমি বলবো ঠিক করেছে নিলয়, কারণ বেইমানি করে মারার কি দরকার ছিল, ভালোবেসে বোঝাতে পারতো। আর আসল কথা, মিমি তো নিলয়কে ভালোই বাসিনি। প্রতিদিন নিলয়কে দেখতাম, আমি ফোনে দেখতাম, সরাসরি দেখতাম, কিন্তু গাধাটা কি করলো, নেহাকে বিয়ে করে ফেললো। এই তুমি নেহাকে চেনো? হ্যাঁ। মানে? না মানে চিনি না। কে নেহা? নেহা হলো নিলয়ের বর্তমান বউ। কি? ছেলেটা তো দেখি সেই লুচু। এত বউ থাকে কেন? আবির চুপ। নেহা ওর সাথে বেইমানি করে ফেলে। এখন নিলয় সিঙ্গেল, তাই ভাবছি ওর সাথে আমি দেখা করব, আর বলবো আমার কথা। নিলয় আমাকে চেনে, সেই মজা হবে। হ্যাঁ। প্রথমে নিলয় হাসে মনে মনে। বিড়বিড় করে নিলয় বলে, তোমাকে চেনে না নাকি তুমি নিলয়কে চেনো না? তবে নিলয়ের কাছে এখন সবটা ক্লিয়ার। একদিন মিমির সাথে নিলয় দেখা করতে আসে। নিলয় সেদিন দেখা করার আগে জানতো কেউ একজন মিমির সাথে দেখা করতে আসবে, কিন্তু যখন নিলয় আসে মিমির সাথে কেউ ছিল না। নিলয় জানতে পারে মেয়েটা এখন এসে পৌঁছায়নি। একসময় নিলয় চলে আসে, কিন্তু নীলাদ্রি সেদিন গিয়েছিল মিমির সাথে। সে একটা ছেলেকে দেখে, কিন্তু নীলাদ্রি সে সময় তাদের সামনে আসেনি। তবে দূর থেকে ওদের দেখে নীলাদ্রি চলে আসে। নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি নিলয়কে ভালোবাসো কেন? আরে গাধা, ভালোবাসা কি ব্যাখ্যা করা যায়? তবু সে তো একজন খারাপ লোক, তাকে ছাড়া তুমি অন্য ভালো কাউকে পাবে? আসলে কি জানো আবির, নিলয়কে ভালোবাসি, ওর ভালো দিক খারাপ দিক সব কিছুকেই। কিন্তু সে নেহাকে ভালোবাসে না, বাসে না। নেহা এখন নেই। নেহাকে ওর থেকে সরানোর প্ল্যান করে সাকসেস হয়েছি। মানে? একদিন নিলয়কে পুলিশ ধরে, তবে সেই পুলিশ ছিল নেহা। প্রমাণগুলো ছিল আমার কাছে, সব নেহাকে দেব বলেছিলাম, আর তাই সে নিলয়কে ধরে ফেলে। এরপর আমি সেই প্রমাণ তাকে দেইনি। আমি চাইছিলাম নিলয় নেহাকে ভুল বুঝুক। যাই হোক, নিলয়কে এখন কেবল আমার মনের কথা বলতে হবে। এসব কিছু যদি নিলয় জানে তোমাকে ভালোবাসবে তো? আমি তাকে বোঝাবো। ব্ল্যাকমেইলও করতে পারো। না আবির, ওকে ভয় দেখানোর জন্য করা যায়, কিন্তু ভালোবাসার জন্য ব্ল্যাকমেল করতে পারবো না। নিলয় কোনো কথা বলে না। কি বলবে সে আর খুঁজে পাচ্ছে না। ভালোবাসার প্রথম ফাগুনের দিন নেহাকে নিয়ে অনেকখানি বাস্তবতার স্বপ্ন দেখে রেখেছিল নিলয়, কিন্তু সে নেই। তাকে ঘিরেই যেন নিলয়ের সব শূন্যতা। যখন বাড়ি থেকে বের হয় নিলয়, তখনই নীলাদ্রি এসে নিলয়কে পার্কে নিয়ে চলে আসে, আর এসে নিলয় সব কিছু জানতে পারে। নিলয়ের কাছে এখন সব রহস্যের সমাধান আছে। নীলাদ্রি কেন তাকে এতদিন পুলিশের হাতে তুলে দেয়নি। সব প্রমাণ নীলাদ্রির হাতে থাকা সত্ত্বেও সে পুলিশ বা তার ভাইকে কিছুই বলেনি, নেহাকে প্রমাণ দেয়নি। এর কারণ নীলাদ্রি নিলয়কে ভালোবাসে। আর নিলয় নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তাহলে নিলয়ের সাথে দেখা করো। করব। কোনো কথা বলে না, বসা থেকে উঠে দাঁড়ায়।
কেমন যেন লাগছে ওর। পার্ক থেকে বের হতেই নীলাদ্রি নিলয়ের পিছন পিছন আসে। সকালে নিলয় ঘুমাচ্ছে, ফোনটা বেশ কড়াভাবেই ভাইব্রেট করে উঠল। নিলয় স্ক্রিনে তাকিয়ে দেখে নীলাদ্রির ফোন। নিলয় রিসিভ করতে ওপাশ থেকে বলে, আমি শরীফ বলছি, নীলাদ্রি ভাই। প্লিজ আবির, তুমি একটু হসপিটালে আসো। নীলাদ্রিকে কে বা কারা গুলি করেছে হাতে। এখন সুস্থ, কিন্তু তোমার কথা বারবার বলছে। প্লিজ আসো একটু। ওকে ভাইয়া, কোন হসপিটালে? আচ্ছা। নিলয় রুম থেকে বের হয়। মাসুম, রাফাত আর সিএমকে ডাক দেয়। সবাই এসে হাজির। নিলয়ের মুখে চিন্তার ছাপ দেখে বেশ স্পষ্ট। মাসুম প্রশ্ন করে, কি হয়েছে ভাইয়া? মানে হচ্ছে একটা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি। কি সেটা? নাফিস আর আরিফাকে যে খুন করেছে তার রহস্য, মানে সে কে আমি জেনে গিয়েছি। মানে কে, কিভাবে জানলে? সে আপাতত এখন প্রকাশ করছি না, তবে শিওর হয় নেই, তারপর বলবো। তবে এটা জেনেছি নীলাদ্রির কাছ থেকে নেওয়া ভিডিওগুলো সেদিন সে নেহাকে দেয়নি। কেন? কারণটা হলো নীলাদ্রি আমাকে ভালোবাসে। কি কি বলো? হ্যাঁ। আচ্ছা থাকো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ? হসপিটালে। কেন? নীলাদ্রিকে দেখতে। তোরা থাক, সবটা এসেই বলবো। নিলয় বাড়ি থেকে বের হয় নতুন গেটআপে। নতুন জায়গা, নতুনভাবে সে সবার সামনে এখন পরিচিত। চোখে মোটা ফ্রেমে চশমা পরা, কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিলয় হসপিটালের উদ্দেশ্যে বের হয়। একসময় পৌঁছে যায় নিলয়। হসপিটালের চারপাশটা পুলিশ ছড়িয়ে ছিটিয়ে আছে। নিলয় বোকা দৃষ্টিতে সব দিকে তাকিয়ে সামনে এগিয়ে যায়। হসপিটালে প্রবেশ করতে দরজার কাছে পুলিশগুলো নিলয়কে আটকে সার্চ করার প্রস্তুতি নেয়। তখনই একজন পুলিশের ফোন বেজে ওঠে। পুলিশ ফোনটা কানে ধরতেই বলে, ওকে স্যার। আচ্ছা স্যার। তারপর ফোনটা রেখে দেয় অফিসার। নিলয়ের দিকে তাকিয়ে একটা ভদ্রতার হাসি দিয়ে বলে, ওকে আপনি যান। স্যার আপনাকে 27 নম্বর কেবিনে যেতে বলেছে। নিলয় কোনো কথা বলে না, সোজা ভিতরে প্রবেশ করে। হসপিটালে তেমন লোক নেই বললেই চলে। ডাক্তার আর অন্য লোকদের বাদ দিয়ে প্রশাসনের লোকেরাই বেশি আছে। হাতে আর কোমরে পিস্তলের রাইফেল নিয়ে পায়চারি করছে। নিলয় সোজা দ্বিতীয় করিডোরে উঠে যায়। খুঁজতে খুঁজতে 27 নম্বর কেবিনের সামনে চলে আসে। কেবিনের সামনে প্রেস আর সিআইডি অফিসার দাঁড়িয়ে আছে। নিলয় কেবিনের সামনে এসে দাঁড়ায়। আরেকবার চেক করতে যাবে, তখনই শরীফ সাহেব বলে, চেক করার দরকার নেই, আবির ভিতরে আসো। নিলয় ভিতরে প্রবেশ করে। বেডের লোহার সাথে বালিশে হেলান দিয়ে আচ্ছা হয়ে আছে নীলাদ্রি। বয়স্ক একজন লোক পাশে বসে আছে চেয়ার নিয়ে। নীলাদ্রির হাত ধরে লোকটা বলছে, তুই চিন্তা করিস না, আমরা আছি, খুঁজে বের করব সব কিছু। কথাটা উনি নীলাদ্রির দিকে তাকিয়ে বলছিল, কিন্তু নীলাদ্রি তাকিয়েছিল সদ্য রুমে প্রবেশ করা মোটা ফ্রেমে চশমা চোখে দেয়া ছেলেটার দিকে। লোকটা নীলাদ্রির দৃষ্টি খেয়াল করে পিছনে তাকায়। দেখে একটা চিকন হাবাগোবা টাইপ একটা ছেলে দাঁড়িয়ে আছে। পাশেই শরীফ সাহেব। বাবা, এই হলো আবির, নীলাদ্রির বন্ধু। ও, তুমি সে আবির? আর বলো না, গুলি লাগার পর যখন জ্ঞান ফিরে তখন থেকে শুধু আবির আবির করছে। যাক, তুমি এসেছো, ভালোই হয়েছে। বাবা চলো বাইরে যাই, ওরা কথা বলুক। শরীফ সাহেব নীলাদ্রির দিকে তাকিয়ে মুচকি হাসল। তারপর তার বাবাকে নিয়ে বাইরে চলে গেলেন। বের হওয়ার আগে শরীফ সাহেব দরজা আটকে দিয়ে গেলেন। নীলাই কেবল বোকার মতো সবকিছু দেখতে থাকে। দাঁড়িয়েই কি থাকবে, বসবে না? ওহ হুম। নিলয় সে চেয়ারটা টেনে বসে পড়ে। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে মুচকি এক হেসে দেয়। নিলয় তার প্রত্যুত্তর হেসে দেয়। নিলয় কিছু বলতে যাবে, তার আগেই নীলাদ্রি বলে, আমাকে নিলয় গুলি করেছে। মানে? না মানে নীলার মতোই একজন। নীলার সেই ড্রেস আপ, কালো মাস্ক। কেবল নীলার মনে একটু মায়া থাকে, আর ওই খুনিটার মনে কোনো মায়া নেই। আসলো, দুটো কথা বলল, কিছু বোঝার আগেই গুলি চালালো। ভাগ্যিস সরে গিয়েছিলাম, তাই তো হাতে এসে লাগে। আর সাথে সাথেই ভাইয়া চলে আসে। সে পালায় আর আমি হসপিটালে। নীলয় বেশ অবাক হয়, এরকম অবস্থায় কেউ হাসতে পারে। নীলয় জানা ছিল না। নীলয় কেবল কিছুটা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে নীলাদ্রিকে বলে, কি কথা বলছিলি? আর কে সে? কি বলেছিল শুনতে চাও? হ্যাঁ। বলবো? হ্যাঁ বলো। বলেছিল নীলয় শুধু আমার, আমি যেন ওর থেকে দূরে থাকি সব সময়। নীলয় চুপ হয়ে যায়। মনে মনে নীলয় যে সন্দেহটা করছিল ঠিক সেটাই হয়েছে। যা ভাবছিল তাই হয়েছে। খুনিটা নীলয়কে চেনে। নীলয় তা আগেই আন্দাজ করেছিল, এবং খুনিটা যে কে নীলয় আজ
সকালে ঘুম থেকে উঠে আন্দাজ করেছিল, তবে নীলাদ্রি থেকে শুনে নিলয় বেশ ভালোভাবে শিওর হয়ে নিয়েছে আসল খুনিটা কে। নিলয় আবারও কিছু বলতে যাবে, তখনই নীলাদ্রি আধা শোয়া থেকে একদম সোজা হয়ে বসে পড়ে। তারপর বলে, কাছের দিকে সরে আসো। আমি জ্ঞান ফেরার পর একটা কথা বারবার ভেবেছি, আমি কিভাবে নিলয়ের থেকে দূরে থাকব। কারণ আমি তো নিলয়কে এখনো কিছু বলিনি এ ব্যাপারে। ঠিক তখনই মায়া আসে। আমি তো প্রায় সারাক্ষণ তোমার সাথেই থাকি, তাই না? আবির মানে নিলয় সাহেব। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, চোখ দুটো বড় বড় করে নিলয় নীলাদ্রির দিকে তাকায়। নিলয়ের মুখের ভাব দেখে নীলাদ্রি হেসে উঠে জোরে। নিলয় কি বলবে বা কি করবে খুঁজে পাচ্ছে না। নীলাদ্রি তাকে চিনে ফেলেছে, তাহলে কি সে এখান থেকে পালাবে? না, সেটা সম্ভব না। হয়তো নীলাদ্রি বলে রেখেছে আমি আসল কালপিট। নীলাদ্রি মুচকি এসে বলে, বসো নিলয়, আমি তোমাকে আজকের দিনের আগেও চিনতে পারিনি, যদি না ও আমাকে মারার জন্য চেষ্টা না করতো। কি বোকা আমি, তোমাকে খুঁজে বেড়াচ্ছি আমি, অথচ তুমি আমার সাথেই সবটা সময় থাকতে। অথচ আব্বু বলে আমি নাকি অনেক বুদ্ধিমতী। নিলয় কোনো কথা বলে না, কেমন যেন বেশ গম্ভীর হস্তগত বোধ নিলয়কে আটকে ধরেছে। নিলয় এমন অবস্থায় পড়বে ভাবতে পারেনি। নীলাদ্রির দিকে তাকায় নিলয়। নীলাদ্রি হেসে দিয়ে বলে, ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই। তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ আছে, না কোনো সাক্ষী আছে। নীলা অবাক হয়ে তাকায়। নীলাদ্রি নামের মেয়েটা আসলেই রহস্যময়ী। নিলয় তা এখন বেশ বুঝতে পারছে, কিন্তু নিলয়ের ঠিক প্রত্যক্ষ রূপ যেন সবকিছু একদম শান্তভাবে বলে চলছে। নিলয় কিছু বলবে তার আগে নীলাদ্রি বলে, মিস্টার রাফিয়ান, তুমি লাইফে যতটা না মানুষকে অবাক করেছো, তার থেকেও মানুষগুলো তোমাকে বেশি অবাক করেছে। তার মধ্যে আমিও পড়ি, তাই না? মিমি আপু তোমাকে অবাক করেছিল, আফরিন অবাক করেছিল, রাকিব ভাইয়া অবাক করেছিল, আর বড় অবাক করেছিল নেহা, তাই না? নাকি আমি তোমাকে অবাক করেছি, কোনটা? নিলয় কিছু বলে না, মাথাটা নিচু করে নেয়। শান্ত মস্তিষ্কের মানুষটা কেমন যেন চুপসে বোধ হয়েছে। অনেক কিছু বলতে চেয়েও আজ নিলয় বলতে পারছে না, সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে তার। নিলয়কে অবাক করে দিয়ে নীলাদ্রি বলে ওঠে, তোমার বিরুদ্ধে সব প্রমাণ আমি নষ্ট করে দিয়েছি অনেক আগেই। তাহলে কি দাঁড়ালো? তোমার বিরুদ্ধে না কোনো প্রমাণ, না কোনো সাক্ষী আছে। তোমার ব্যাপারে আমার ভাইয়া বাবা কেউ জানে না, তুমি তাদের কাছে আবিরই আছো। এখন বলো, তোমার কি বলার আছে? নিলয় নীলাদ্রির দিকে অবাক্ত চাউনি দিয়ে তাকায়। নিলয়ের মনে এখন একটা প্রশ্ন এসে ভর করেছে। তারপর, তবে কি রাফিয়ান আসলেই নতুন কিছুতে পড়তে চলেছে? তার সাদা রঙের বাতির দিকে একবার তাকায় নিলয়। পুরো ঘরটা সাদা আলোতে ভরে আছে। বড় ঘরটার চারপাশে নিলয় একবার চোখ বুলিয়ে নেয়। বেশ ভিআইপি রুম একটা, অবশ্য স্পেশাল রোগীদের জন্য রুমগুলো বানানো। রুমের উপরের দিকে কোনাতে একটা সিসি ক্যামেরা লাগানো। নিলয় সেখান থেকে চোখ সরিয়ে সামনে থাকা বিছানায় বসা নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলে, সব প্রমাণ কেন নষ্ট করে দিয়েছ? বোকার মতো প্রশ্ন করো না নিলয়। হ্যাঁ। কারণটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ। আর এটাও জানো তোমার জন্য গুলি খেয়েছি। আমার জন্য? তা নয় তো কি। নিলয় জানে তাকে গুলিটা কে করেছে, কিন্তু এখানে নিলয়ের কোনো হাত নেই। নিলয় নিজেই অবাক, এভাবে সে এমনটা করতে পারে। নীলাদ্রি বলে, তোমার জন্য নেহা আমাকে গুলি করে নিলয়, এটা তুমি জানো, কিন্তু বিশ্বাস করতে পারছো না, তাই তো? নিলয়ের বুকটা ধপ করে ওঠে। নেহা নামটা যেন নিলয়ের বুকের মাঝখানে এসে লাগে। মস্তিষ্ক যেন নেহাকে খোঁজার ইচ্ছে মনের মাঝে এসে জাগিয়ে দিচ্ছে। নীলাদ্রি আবার বলে ওঠে, নাফিজ আরিফকে নেহা নিজেই মারে। প্রথমে ভেবেছিলাম এটা তুমি, পরে জেনেছি এটা তুমি নাও, অন্য কেউ। কারণ নিলয় মেরে কখনো মার্কসের ছবি আঁকিয়ে যেত না, আর ও খুন করার পর মার্কসের ছবি এঁকে যেত। এটাই পার্থক্য। কারণ সে তোমাকে মেসেজ দিতে চাচ্ছিল বলেই এমন করছিল, আর সেটা কেবল নেহাই করতে পারে। কিন্তু আমি না তোমার ব্যাপারে পুলিশকে কিছু বলবো, না পুলিশের হাতে তোমাকে তুলে দেব। কারণটা একদমই সোজা, আমি তোমাকে ভালোবাসি। নিলয় চুপ হয়ে বসে আছে। নিলয় যা ভেবেছিল একদমই তাই হলো। নেহাই সব কিছু করেছে। নেহাকে খুঁজে বের করতে হবে আমার। নিলয় মনে মনে কথাটা বলে, তারপর উঠে দাঁড়ায়। নীলাদ্রি বলে, চলে যাচ্ছ? আচ্ছা যাও, তবে নদীর পাড়ে যাবে না। নেহাকে প্রায়শই সেখানে দেখা যায়। নিলয় কোনো কথা বলে না, কাঁধের ব্যাগটা তুলে নেয়। কেবিন থেকে বের হয়ে চোখ থেকে চশমাটা ছুঁড়ে ফেলে ফ্লোরে। তারপর পকেট থেকে ফোন বের করে মাসুম, সিয়াম আর রাফাতকে কল দেয় গাড়ি নিয়ে আসার জন্য।
নিলয় ফোন পকেটে রাখতে যাবে তখনই বেজে ওঠে ফোনটা। তাকিয়ে দেখে নীলাদ্রির কল। হ্যাঁ বলো। এখনই যাও, নেহা ওখানেই আছে। তবে এটা ভেবো না তোমাদেরকে আমি সাহায্য করছি। ভালোবাসা আর প্রিয় জিনিস কেউ কখনো ভাগ দিতে চায় না। তোমাকে ভালোবেসে আমি ঠিকই আমার করে নিব। নীলার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে। নীলাদ্রি নামের মেয়েটার দিকে নীলা যতটা না বোকা ভেবেছিল, সে ঠিক ততটা বোকা না। নীলাদ্রি আসলেই অনেক চালাক। নীলার রুম থেকে বের হয়ে নীলয় আর দাঁড়ায় না, সোজা বাইরে চলে আসে। হসপিটালের বাইরে বড় রাস্তায় নীলার কালো রঙের গাড়িটা পার্ক করা। নীলয় বেশ জোরে হেঁটে গাড়ির কাছে আসে। মাসুম, রাফাত আর শিয়াম গাড়ির সামনে দাঁড়িয়েছিল। নীলয় কাঁধ থেকে ব্যাগটা ছুঁড়ে ফেলে গাড়ির মধ্যে, তারপর ড্রাইভিং সিটে বসেও। সবাই গাড়িতে উঠে বসে। নীলয় গাড়ি স্টার্ট দেয়। একটানে চলে আসে খুবই পরিচিত নদীর কাছে। নদী থেকে অনেকটা দূরে নীলয় গাড়ি থেকে বের হয়ও। ভাই কি হয়েছে? গাড়িতে থাকা গাড়ির কোনো কথা বলোনি? কি হয়েছে আমাদেরকে বলো। নীলয় কিছু বলে না, বেশ জোরে হেঁটেই নদীর পাড়ে এসে দাঁড়ায়। পরিচিত আর প্রিয় সেই গাছটার নিচে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। নীলয়ের চোখে মুখে উদ্বেগের ভাব। মাসুম, রাফাত আর সিয়াম বেশ ভালো করে লক্ষ্য করছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। নীলয় আগে পিছে সবখানে চোখ বুলিয়ে নিল, কিন্তু নীলয় কাউকে দেখতে পেল না। নীলয় ধাপ করে গাছের নিচে যেয়ে বসে পড়ে। নদীর শান্ত পানির দিকে তাকিয়ে কেবল নেহার কথা ভেবে চলছে। ভাইয়া ওদিকে। মাসুমের কথা শুনে নীলয় প্রথমে মাসুমের দিকে তাকায়। মাসুম আঙ্গুল উঁচিয়ে নীলয়কে বলে সেদিকে তাকাতে। নদীর পাড়ের কাশবনের দিকে মাসুমের আঙ্গুলের ইশারা। নীলয় সেদিকে তাকায়। কেউ একজন চুলগুলো খোলা রেখে উল্টো দিকে ফিরে হাতে খরগোশ নিয়ে দাঁড়িয়ে আছে। নীলয় সেদিকে তাকিয়ে দৌড়ে কাছে যায়। নীলয় কী বলবে খুঁজে পাচ্ছে না। মেয়েটি পিছনে ঘুরে তাকায়। নীলয়ের চোখ যেন বিশ্বাস করতে পারছে না সামনে কি দাঁড়িয়ে আছে। নীলয় চোখ বড় বড় করে অজান্তে বলে উঠল, নেহা। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু সময় নীলয়ের দিকে। তারপর কখন যে সে কান্না করে দিল মেয়েটা তা বুঝতে পারেনি। নীলয়ের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি নেহাই। নেহা নীলয়ের দিকে তাকাতেই দেখে নীলয় কান্না করছে। নীলয় কিছু বলতে যাবে তখনই নেহা এসে নীলয়কে জড়িয়ে ধরে। নীলয় কেবল খরগোশ বাচ্চাটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই নীলয়কে অবাক করে দিয়ে বেশ বড় রকমের ঘটনা ঘটে। নেহাকে নীলয় চোখ বন্ধ করে জড়িয়ে ধরে। নেহা নীলয়ের বুকে মাথা রেখে কান্না করছে। নীলয় যখন চোখ খোলে তখনই দেখে চারপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। নীলয় নেহাকে টান দিয়ে ছাড়িয়ে নেয়। অবাক চোখে নীলয় নেহার দিকে তাকিয়ে আছে। নীলয়ের চোখে নেহার প্রতি রাগের প্রতিচ্ছবি আবার দেখতে পায়। নেহা চোখ নামিয়ে নেয় নীলয়ের থেকে। নীলয় কিছু বলতে যাবে তখনই নীলয় শুনতে পায়, মজার খেলা রাফিয়ান, বুদ্ধিমানদের খেলা রাফিয়ান, মাইন্ড গেম একটা। এই খেলাতে যে যত বেশি মাইন্ড গেম খেলতে পারবে সেই জিতবে। আর আমি কখনো হারতে শিখিনি, তবে এই খেলাতে আমি প্রথমে আসতে চাইনি। আমাকে ইনভলভ করেছো তোমরা নিজেরাই, আর এখন এই খেলাতে তোমাদের থেকেও বেশি এগিয়ে, তাই না রাফিয়ান? নীলয় ঘুরে তাকালো। নেহাও সেদিকে তাকায়। দুজনের চোখ অবাক হয় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা নীলাদ্রি, আর সেই পুলিশ এনে এমন করেছে। নীলয় প্রথমে ভেবেছিল নেহা আবার তার সাথে এমন করছে, কিন্তু এখন মনে হচ্ছে নেহা নয়, সবটাই নীলাদ্রির প্ল্যান ছিল। নীলাদ্রি বেশ জোরে সোরে হেসে ওঠে। নীলার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ধীরে ধীরে পায়ে এগিয়ে আছে। নীলার চারদিকে একবার ঘুরতে ঘুরতে বলে, তুমি জীবনে অনেক অবাক হয়েছো তাই না? আসলে তোমার মাস্তানের থেকে অবাক হওয়ার বিষয়টা অনেক বেশি। চারপাশে দেখো পুলিশ পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। তুমি চাইলেও স্পাইনার ব্যবহার করে কিছু করতে পারবে না। আরে 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 ওয়েট ওয়েট, নীলাদ্রি নিজেই কথা বলে, নিজেই থামে। নেহা আর নীলয় কেবল হাওয়ার মতো তাকিয়ে থাকে নীলাদ্রির দিকে। নীলাদ্রির কথা থামিয়ে নীলয়ের হাত ধরে বলে, অফিসার, অ্যারেস্টার। নীলয় অবাক হয়ে যায়, নীলাদ্রির দিকে তাকায়। নেহা তাকায় নীলয়ের দিকে। নীলাদ্রি হাসে। নীলয় কখনো ভাবতে পারেনি এমন হবে। পুলিশ নেহার দিকে এগিয়ে আসতে নীলয় বলে ওঠে, নীলাদ্রি, এসব কি হচ্ছে? কেউ ওর হাতে হাত করা পড়াবে না? কি করছে ও? সরি মিস নীলয়। আরিফ নাফিসকে আর আমাকে খুনের চেষ্টা করার অপরাধে ওকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রমাণ আর সাক্ষী সবই আছে মিস নেহা। নেহা নীলয়ের দিকে তাকায়। নেহা মনে মনে ভাবছে, এই বুঝি নীলয় সব কিছু তছনছ করে আমাকে এখান থেকে নিয়ে অনেক দূরে চলে যাবে। কি হলো? নীলয় দাঁড়িয়ে কেন আছে? প্লিজ কিছু করো নীলয়, আমি তোমার সাথে থাকতে চাই। কিন্তু নীলয় সব কিছু শুনতে পায় না। তবুও নীলয় পকেট থেকে ফোন বের করে নীলাদ্রি বলে,
কোনো কাজ হবে না মিস্টার রাফিয়ান। নীলার হার্টকে ধরতে আসলাম, সব ব্যবস্থা না করে কি আসা যায়? তোমার লোক এখানে আসার সাথে সাথে বাঁচতে পারবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। নেহার তোমার হবে না, আমি আর তুমি থাকবো সারা জীবন। আর নেহা অফিসার। নেহাকে নিয়ে চলে যায় পুলিশ। নীলাদ্রি নিলয়ের দিকে তাকায় মিষ্টি চাউনি দিয়ে। নীলয়ের চোখে নীলাদ্রির বেশ তাকানোতেই রাগের দুর্বিষহ দেখতে পায়। নীলাদ্রি বলে, কি করব বলো? তোমাকে নিজের করে পেতে নেহা নামের কাঁটাটাকে তুলে তো ফেলতেই হবে। বেচারা নেহা তোমার জন্যই খুনগুলো করলো। ও চেয়েছিল তোমার মতো হতে যাবে, তোমার আর ওর মাঝে কোনো তফাৎ না থাকে। সে চেয়েছিল হয় দুজনে বাঁচবে একসাথে, না হয় দুজনে জেলে যে একসাথে থাকবে, কিন্তু আমি থাকতে তো সেটা হতে পারে না। আসি, আগামী 3 দিন পরে ওকে কোর্টে চালান করে দেব, সব সমস্যা শেষ করে দেব, এরপর তুমি শুধুই আমার। নীলাদ্রি কথাগুলো বলে চলে যায়। নেহাকে নিয়ে যখন গাড়িতে উঠতে যাবে, নেহা পেছনে ফিরে তাকায়। নিলয় সেদিকে তাকিয়ে আছে। নেহার চোখের দিকে চোখ যায় নিলয়ের। দূর থেকেই নিলয় নেহার চোখে ভালোবাসার অশ্রু খেয়াল করছে। নেহাকে নিয়ে চলে যায় ওরা। নিলয় হাঁটু মুড়ে বসে পড়ে কাশফুলের বাগানে। মাসুম, রাফাত আর সিয়াম দৌড়ে আসতে থাকে। নীলয় জোরে চিৎকার দিয়ে ওঠে। নীলয়ের চিৎকার শুনে পাখিরাও যেন ছুটে পালাতে থাকে। মাসুম এসে কয়েকবার নিলয়কে ডাকে, কিন্তু নিলয়ের সেদিকে কোনো খেয়াল নেই। নিলয় চিৎকার করে কাঁদতে থাকে। আজ রাতে নেহাকে নিয়ে কোর্টে যাবে নীলাদ্রি ও তার ভাই শরীফ চৌধুরী। নীলাদ্রি আজ সারাদিনই বেশ উত্তেজিত। নীলাদ্রির পথে আর কোনো বাধা নেই। যদি নিলয় তাকে ভালো না বাসে, তবে সে নিলয়কে ব্ল্যাকমেল করবে। সবকিছু ভেবেই রেখেছে নীলাদ্রি, কেবল একটা সঠিক সময়ের ব্যাপার। আর নীলাদ্রি জানে সেই সঠিক সময়টা আজকের পরেই হবে। মনে মনে নীলাদ্রি বেশ খুশি। রাত 8টা বাজে। থানা থেকে কয়টা গাড়িতে বেশ গাদাখানিক পুলিশ বের হয়, সাথে সিআইডি টিম। মেন রাস্তায় আসে এক এক করে গাড়িগুলো। সবার সামনে নীলাদ্রি আর শরীফ চৌধুরীর গাড়ি আছে। নীলাদ্রি এসব দিয়ে নেহার চেহারাটা দেখতে কেমন হয়, তাই ছোট বোনের আবদার পূরণে শরীফ চৌধুরীও এসেছে। ওদের পিছনে সিআইডি অফিসারের আরেকটা গাড়ি, তারপর 2টো পুলিশ ভর্তি জিপ, তারপরে পুলিশের প্রিয়জন ভ্যানে নেহা এবং তাতে আরও পুলিশ, তারপর আরও 4 গাড়ি পেছনে পুলিশ আসতে থাকে। এত পুলিশ কেন মোতায়েন করা হয়েছে পুলিশরাও জানে না, তবে সব কিছু নীলাদ্রির নির্দেশ। মেন রাস্তায় শাসা করে গাড়িগুলো পরপর চলছে। বড় চত্বর বাজার পার করে জানাহীন জায়গায় আসে গাড়িগুলো। ফাঁকা রাস্তা, আকাশ হতে ঝিঝির করে বৃষ্টি পড়ছে। পিচঢালা রাস্তা, গাড়ি হলদে আলোতে বেশ কালো দেখাচ্ছে। হঠাৎ সামনে গাড়িটা ব্রেক করে থেমে যায়, সেই সাথে পরপর পিছনে গাড়িগুলো থেমে যায়। হলদে আলোতে স্পষ্ট দেখতে পায় কেউ একজন বড় কালো রেইনকোট পরে আছে, মুখে কালো মাস্ক, মাথায় কোটের বড় টুপি পরা, ডান হাতে একটি পিস্তল রেখে রাস্তার মাঝখানে বাইক আড়াআড়ি রেখে বসে আছে, মাথাটা নিচু করে বৃষ্টিতে ভিজছে যেন। শরীফ সাহেব জোরে হর্ন বাজাতে থাকলো কয়েকবার, কিন্তু কালো অগ্নিকুণ্ড কোনো খেয়ালই নেই। মাথা নিচু করে এক পা মেলে বাইকের সাথে হেলান দিয়ে পিচঢালা রাস্তায় বসে আছে। ডান পা মুড়ে বসে ডান হাতে পিস্তল নিয়ে অস্থিরভাবে বসে আছে অগ্নিকুণ্ড। শরীফ সাহেব পকেট থেকে ফোন বের করে কল দিয়ে কোন এক পুলিশ অফিসারকে বলে, দেখো তো নেমে সামনে কি সমস্যা, সামনে যেন কে বসে আছে, তবে সাবধান, পা হাতে পিস্তল আছে কিন্তু। একজন পুলিশ হাতে পিস্তল নিয়ে বেশ ধীর পায়ে এগিয়ে আসে শরীফ সাহেবের গাড়ির কাছে। শরীফ সাহেব জানালার কাজ খুলে বলে, সাবধানে যাও, আমরা আছি, সোজা ধরে নিয়ে আসবে, তারপর বাদরামি বের করছি। অর্ডারপ্রাপ্ত পুলিশটি হলো নিলয়কে যে একদিন চর মেরেছিল সে। শরীফ সাহেব যখন কথাগুলো বলে জানালার কাজ উঠাতে যাবে, তখনই ধক করে একটা শব্দ হয়। বৃষ্টি তখন বেশ জোরেই নামতে শুরু করেছে প্রকৃতিতে। লাল তাজা রক্ত শরীফ সাহেবের দামি গাড়ির কাছে এসে লাগে। নীলাদ্রি চমকে ওঠে, চিৎকার দিয়ে ওঠে, বলে, ভাইয়া প্লিজ তুমি বাইরে যেও না প্লিজ। শরীফ সাহেব গাড়ি থেকে নামে। একে একে পেছনে থাকা সব অফিসাররাও গাড়ি থেকে নামে। নীলাদ্রি আর থাকতে না পেরে সেও গাড়ি থেকে নেমে দৌড়ে শরীফ সাহেবের কাছে যে দাঁড়ায়। তারপর কিছু বোঝার আগে কোথা থেকে গুলি চলতে শুরু করে দিল, আর সাথে সাথে সব অফিসার একে একে মাটিতে পড়ে যেতে থাকে, কিন্তু গুলি চলার কোনো শব্দ কেউ শুনতে পাচ্ছে না। নীলাদ্রি চিৎকার করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সব অফিসার মাটিতে পড়ে যায়। কারো গুলি লাগে বুকে, কারো কপালে। 2জন মানুষ কেবল গাড়ির সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা যেন বেশ জোরে ঘনীভূত হচ্ছে। তাজা রক্ত পিচঢালা কালো রাস্তায় বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে গেছে। যে 2জন মানুষ গাড়ির সাথে সেটে দাঁড়িয়ে আছে, তারা হলো নীলাদ্রি আর শরীফ সাহেব। নীলাদ্রির সামনে তাকায়, এখনও সেই অগ্নিকুণ্ড ঠিক আগের মতোই
করে বসে আছে। ডান হাতে পিস্তল নিয়ে বাম হাতে মেলে বাইকের সাথে হেলান দিয়ে মাথা নিচু করে রাস্তার মাটিতেই বসে আছে। শরীফ সাহেব চিৎকার দিয়ে বলে, শালা কুত্তার বাচ্চা হারামি, তোর জন্য এসব কিছু হয়েছে। তুই আমাদের অফিসারকে মেরেছিস, তোকে তো। কথাগুলো বলে শরীফ সাহেব কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে যেতে থাকে। পিছন থেকে নীলাদ্রি বারবার কান্না করে বলতে থাকে, ভাইয়া প্লিজ যেও না, ফিরে। নীলাদ্রি কথা শেষ হয় না। নীলাদ্রির সামনেই তার প্রিয় ভাইয়ের লাশ মাটিতে পড়ে যেতে থাকে। নীলাদ্রি কিছু বোঝার আগে ওর চোখের সামনে ওর ভাইয়ের মাথায় একটা গুলি এসে লাগে, আর তিনি সেখানেই লুটে পড়ে। নীলাদ্রি দৌড়ে তার ভাইকে যে ধরে, তারপর চিৎকার করে বলে, ভাইয়া ভাইয়া না ভাইয়া, এমন না, এমন হবে না, তুমি এভাবে যেতে পারো না। কি হয়েছে ভাইয়া তোমার? ভাইয়া। শরীফ সাহেব আর চোখ খোলে না। নীলাদ্রির সামনেই তার ভাই মারা যায়। নীলাদ্রি যেন তখন কথা শূন্য হয়ে দিক বেদিক তাকাতে থাকে। চোখের সামনে ভাইয়ের পড়ে থাকা লাশ আর পিস্তল দেখতে পায়ও। পিস্তলটি নীলাদ্রি হাতে নেয়, তারপর জোরে হেঁটে যেতে থাকে সামনে আর বলে ওঠে, আমি জানি তুই নিলয়, তবে এমনটা করবি আমি ভাবতেই পারিনি। তোকে আজ আমি নিজ হাতে মারবো। কথাগুলো বলে পিস্তল ট্রিগার চাপতে যাবে, তখনই কেউ একজন পিছন থেকে গুলি করে, আর গুলিটা এসে সোজা লাগে নীলাদ্রির বাম পায়ে। নীলাদ্রি পড়ে যায়, মাথা ঘুরে তাকায় পেছনে, দেখে নেহা পিস্তল হাতে দাঁড়িয়ে আছে কিছুটা দূরে, আর ওর পিছনে মাসুম, রাফাত আর সিয়াম, সেই সাথে আরও অনেক লোক। নীলাদ্রির সামনে তাকায়, আগ্রহকুণ্ঠ মাথা তোলে, মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। নীলাদ্রি তাকিয়ে আছে সেই দিকেই। নিলয়ের ইনোসেন্ট মুখটা দেখে নীলাদ্রি কেমন যেন ভয় পায়। নিলয় বসা থেকে উঠে দাঁড়িয়ে গুটি গুটি পায়ে হেঁটে নীলাদ্রির দিকে এগিয়ে আসতে থাকে। নীলাদ্রি ভয়ের দৃষ্টিতে তাকায়। নিলয় খুব কাছে এসে বলে, চেয়েছিলাম সব কিছু ছেড়ে দেব, রাফিয়ানের জগৎ থেকে নিজেকে সম্পূর্ণভাবে বের করে নিয়ে ভিতরে নিলয়টাকে নতুনভাবে বাঁচিয়ে রাখবো, কিন্তু সেটা আর হয়নি। চাইলেও তো আর আমি পারছিলাম না। কেননা কোনো না কোনো সমস্যা আসছিলই, কিন্তু আজকের পর থেকে আর কোনো সমস্যা আসবে না। এই বৃষ্টি স্নাত রাতের পর থেকে শুরু হবে নতুন দিন, যেখানে সূর্য হবে নতুন সকালের অতিথি। নিলয় আর কিছু বলে না। একটা বুলেটের শব্দ বেশ জোরে শোনা যায়, তারপর সব দিক নীরব নিস্তেজ হয়ে যায়। কেবল শোনা যেতে থাকে বৃষ্টির শব্দ। কয়েকটা গাড়ি যে যার মতো করে পথ খুঁজে নিয়ে চলে যায় তাদের গন্তব্যে, আর একটি বাইক চলতে থাকে নতুন শহরের উদ্দেশ্যে নতুনভাবে বাঁচতে। যা ড্রাইভে আছে নিলয় নামের রাফিয়ান, আর সেই রাফিয়ানকে বেশ শক্ত করে পেছন থেকে আঁকড়ে ধরে বসে আছে আরেকজন রাফিয়ান, নেহা। যা ড্রাইভে থাকা রিয়েল রাফিয়ানকে ছেড়ে যেতে পারবে না কখনো আর। বড্ড ভালোবাসে যে তারা একে অন্যকে, তাই নতুনভাবে বাঁচার জন্য নতুন শহরের উদ্দেশ্যে রাফিয়ান জীবন ছেড়ে নতুন পরিচয়ে বাঁচার স্বাদ নিতে চলছে দুজন। বৃষ্টিবিলাসী রাফিয়ানি ভালোবাসা যেন এখানেই শুরু। নেহা এবং নিলয় দুজনকে ভালোবেসে নতুনভাবে শুরু করতে যাচ্ছে নতুন একটা অধ্যায়। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্পটি কেমন হলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর নেক্সট যদি এরকম আরও কোনো গল্প পেতে চান তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যটি কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে।